আমাদের বাড়ির লোক কি আমাদের বাড়ির লোক কি জানেন, ওই যখন চায়ের দোকানে বসেছিল সব দিয়ে পুলিশেরা সব হামলা করতে লাগলো হসপিটালের মধ্যে। দিয়ে আমার ভাইরা সব দোকান বন্ধ করে দিয়েছিল। দোকান বন্ধ করার পরে তার এই নামাজ পড়তে গেছিল, নামাজ পড়ে এসে বললে কি তোদের টেবিল পুড়িয়ে দিয়েছে দেখ, এরকম বলছে। আমার ভাই হাত জড়ো করে বাচ্চারাকে নিয়ে দাঁড়িয়ে দেখছিল। দিয়ে ওই ছবি দেখে ওই 3 দিন পরে আমাদের বাড়ি গেল। বাড়ি দিয়ে দোতলা থেকে ওপরে থেকে সব ভাঙচুর করে নিয়ে যা কিছু সব কিছু ভাঙেছে। টিভি, মোটরসাইকেল, বাড়ি মেরেছে, মোবাইল ভেঙেছে, মেরেছে। সবাই আমাদের এখানকার পুলিশ ছিল, ওরাও সাথে ছিল। তো ওরা কিছু বলেনি, আমাকে দেখে নিয়েছিল দোতলা থেকে। আমার ভাইয়েরাকে সবাইকে ধরতে যায়, ওরা ধরা পড়েনি। দ্বিতীয় দিন তারপরে ধরে লেগে গেছে সবাই। ওই কিছু আমরা গেছিলাম, থানা গেছিলাম, থানাতে বললে কি কিচ্ছু হবে না, কিছু করতে পারবো না, সব উকিলেরা কথা বলতে পারবে। তারপরে যাচ্ছি এখন, তো বলছে কি না এই তো ছেড়ে দিবে, এই তো ছেড়ে দিবে, এরকম বলছে। আর কেসের উপরে কেস ধরছে এখানকারই শামসেরগঞ্জের। আচ্ছা, কি আপনার ভাইয়ের নাম? আরিয়েন। আরিয়েন, বয়স কত? বয়স 20 বছর। আপনার নাম? আমার নাম জাহানারা খাতুন। আমার ইউনিয়ন হসপিটাল বারানগর। আমরা এইবার শুনে নেব কামার থেকে আসা আরেকজন মহিলা, যার বাড়িতে একই ঘটনা ঘটেছে। তার বাড়ির নির্দোষ ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে বলে অভিযোগ। আসুন, আপনার নাম বলবেন? না একটু আগে দিয়ে একটু এখানে যেভাবে বক্তারা বক্তব্য বলে সেইভাবে আসুন। বসে গেলে হয় না, যে যেখানে ছিলাম। হ্যাঁ, বসছি। হাই কন্ট্যাক্ট নষ্ট হচ্ছে। আওয়াজ আসবে ওখানে দেখা দিলে। হ্যাঁ, আমার ভাই একটা ক্যামেরার কাজ করে, যেহেতু ও ক্যামেরার লোক নিয়ে যাওয়ার জন্য গাড়ি ডাকতে গেছিল। সে গাড়ি ডাকার জন্য ওকে রিপোর্ট দিয়ে গেছিল, মানে কিছু নিয়ে যাবে, লোক নিয়ে যাবে, গাড়ি ডাকতে গেছিল। তো ওকে বলেছে কি মারপিট করেছি, তাই জন্য তোকে আমি গ্রেফতার করতে আসবে। এইভাবে আমার ভাইকে গ্রেফতার করেছিল। ভাইয়ের নাম মিলন, কাঞ্চনতলা নাম্বার 12 নম্বর ওয়ার্ড, বয়স 24। গ্রেফতার করেছিল ঝাড়খণ্ড থেকে। ওখানে ক্যাটারের কাজ করছিল, ওখান থেকেই করানো হয়েছিল। ক্যাটারের কাজ করে ওর ভাইটাই আমার খাবার দাবার সবকিছু না করতে। আমি তো আমার তো খাই নাই, আমার জন্য আমাকে খাওয়াই, ভাই মাকে খাওয়াই, এইভাবেই চলে যাচ্ছে আমাদের। ভাই ভাই কেউ নাই, তারপরে কোথা থেকে খাবো, কোথা থেকে কি করবো? ওর জন্যই আমরা খেতে পারছিলাম, ওর জন্যই সব কিছু করতে পারছিলাম। যেভাবে চলবে ও কতদিন কি করবে? যখনই যাচ্ছি কোর্টে তখনই বলছে কি ছেড়ে দিবে। কেসের ওপরে কেস চাপাতে থাকছে, কেসের ওপরে কেস চাপাতে থাকছে। এইভাবে আমরা কতদিন করবো? আপনার বলে আমার কথা কি করবো? ভাইয়ের জিনিসটা বন্ধ হয়ে যাচ্ছে, ই হয়ে যাচ্ছে, মা তো কেটে যাচ্ছে। বাবা মাই কি করে করবো আমরা সংসার চালাবো? কতদিন থেকে চলে আছে? 4 মাস থেকে আছে। এইভাবে চলতে থাকবে, আর এইভাবে চলতে থাকবে, কেসের ওপরে কেস চাপাতে থাকবে, কি করবো? আর আমরা কিভাবে সংসারটা চালাবো? যে ভাইয়ের ওপরে আমরা সংসার চালাই, আমরা খাই, বাবা তো নাই, বাবা তো মারা গেছে। তো কিভাবে আমরা সংসারটা চালাবো? আর আমরা কিভাবে আমার মেয়েটা করবো বলেন? আমার নাম সোনা পুত্র, তার নাম ছবি। ওইটা দেন দিদি, ওটা রেখে দেন এক জায়গায়, বারবার ওটা রেখে দেন। এইবার 3 নম্বর ওয়ার্ড থেকে একই ঘটনা। এই সমস্ত তথ্য এপিডিআর গিয়ে বাড়িতে গিয়ে সংগ্রহ করেছে। তাদেরকে এই জন্যই আজকে ডাকা হয়েছে, যাতে সাংবাদিকদের সামনে সমস্ত তথ্যটা উঠে আসে। আসুন, এটাকে ধরুন।
আসসালামু আলাইকুম। যখন প্রথম ঝামেলাটা হয় শুক্রবারের দিন, আমার ছেলে কলকাতাতে ছিল। আবার শুনতে পেলো আমার জামাই দিলে ভর্তি ছিল, ধুলিয়ানে আন্দোলন চলছে, ঝামেলা। আমার ছেলে আমাকে ফোন করেছে, মা ধুলিয়ানে ঝামেলা চলছে বলে, হ্যাঁ ব্যাপার ভালো করে থাক। তারপর রাত্রে আমার ছেলে গাড়ি ধরলো, জমিপুরে গাড়ি আনতে গেল। সকাল শনিবারের 8:30টাতে আমার ছেলে নামলো, নেমে গোসল টোসল করে আমার ছেলে ঘুমাইলো। এবার শুনতে পেল কি মসজিদ ভাঙা গেছে। খালি হাত ছেলে যেয়ে খার হয়ে দেখছে, দেখে ছেলে আবার 3 দিন বাদ আবার আমার জামাই খবর হইলো, আমার জামাইকে আবার দেখতে চলে গেল। তার মধ্যে আমার ছেলেকে ফোন করে ডাকা গেল কি তোমার কাজ কামাই দিয়েছে। আমার ছেলে দোকানে কাজ করে। আমার ছেলে এলো, যেমনই দোকানে এসেছে তেমনই আমার ছেলেকে 4-5টা পুলিশ যায় গ্রেপ্তার করে চলে যায়। 4.5 মাস থেকে আমার ছেলে জেলে আছে। আমার স্বামী নাই, আমার একটাই ছেলে। একটাই ছেলে আমার খাতা, আমি খাবার করে রোজ মাছ থাকছে। আমার একটা মেয়ের বিয়ের কথা ছিল, ময়না বিক্রি করে আমি 70,000 টাকা খরচা করে দিলাম স্যার। আমি কোথায় থেকে সংসার চালাচ্ছি উপরওয়ালা। আমার ছেলেকে দেখতে যাচ্ছি, দেখতে দেয় না। আমাদেরকে কুকুরের মতন ঘরকে হাঁটিয়ে দেওয়া হয়েছে জমিপুর করতে। এবার আমরা দুলিয়ান আসছি, এসে থানা যাচ্ছি। এরা যায় এখান থেকে। আমাদের কি মুসলমান হওয়াটা আমাদের গুনাহ আছে? আপনার বলে আমরা কি মুসলমান হয়ে আমাদের গুনাহ দিচ্ছে? মুসলমানের উপরে এত কেন অত্যাচারী? ওই কাছে হিন্দুও করেছে, মুসলমানও করেছে। আমাদের মুসলমানের উপরে এত কেন অত্যাচার করছে? কি আমাদের কোন চেয়ারম্যান নেতারা আমাদের দিকে থাকে না? আমাদের মিডিয়া নাই, আমাদের জজ নাই, আমাদের পুলিশ নাই, আমাদের কিছুই নাই। আমার ভাসুর বেটাকে 5 জনে আমাদের গুলি মেরে এখনো ছেলেটা বড় বড় অবস্থায় পড়ে আছে। এখন পুলিশ পাই না, এখন তাহলে কিছু না। আমার ছেলের নাম রবি, 25 বছর, 3 নম্বর। নাম হাসিকা বাবা। আপনার ছেলে কি কাজ করতো? আমার ছেলে ট্রান্সপোর্টে কাজ করতো, রাজু মারোয়ারি দোকানে। রাজু মারোয়ারি ফোন করে ডাকলো আমার ছেলেকে, তুই তোর কাজ করবি না? আমার ছেলে চলে এলো, তখন আমি একটা কাজে নাই, কেন আমি যাবো না? যেমনই গেছে ওইখানে পোশাক পরেই আছে আমার ছেলে। আর ওরা পুলিশকে ফোন করে আমার ছেলেকে ধরিয়ে দিল। দোকানদারি করছে আমার ছেলে। আবার কেসের ওপর কেস, কেসের ওপর কেস, কেসের ওপর কেস দিতে যাচ্ছে স্যার। কেমন কেমন কেস করবো স্যার? আমার কেমন আমার আরেকটা ছেলে যদি হতো আমার কেস নেওয়ার শক্তি থাকবে স্যার। আমার স্বামী নেই, আমার স্বামীর ভাই নেই, কে লোকে আমার জন্য একলাই মেয়েছে। আমি ঘর করে এখন এলাম ছেলেকে দেখে। প্রত্যেক আপনাদের আমাকে 1500 টাকা খরচা লাগছে স্যার। আমি কোথায় থেকে দিব এরকম পয়সা? আমি কোথায় পাবো? এইটা বিয়ের জন্য 2টো বাইরে রেখেছিল, ওটা বিক্রি করে দিলাম আমি। আর আমার শক্তি নাই, কেস লড়বো, আমি কোথায় করবো? আপনারা একটু ইনসাফ করেন, আমাদের ওপর দয়া করেন। ঠিক আছে, কান্দেন না, আছি আমরা, সবাই আছে, চেষ্টা করছি আপনাদের পাশে দাঁড়ানোর। পাশে আছে। আমরা গিয়েছিলাম সুলিতলা। সুলিতলায় আকবর আলী 30 বছর বয়স, যে দুজনকে মার্ডার করা হয়, বাবা এবং ছেলে, আপনারা জানেন, সেই মার্ডার কেসের আসামি। আমরা আকবর আলীর পরিবারের কাউকে এখানে ডেকে নিতে চাইছি। কেউ এসেছেন? আকবর আলীর পরিবারের আকবর আলীর পরিবারে কেউ এসেছেন? আচ্ছা, আকবর আলীর পরিবারে গিয়ে আপনাদেরকে শুনি, আপনাদের জানাই। আকবর আলীর বাবা হচ্ছে হযরত আলী। তার বাড়িতে স্ত্রী, বাচ্চা এবং
বাবা, বৃদ্ধ বাবা, একদম গরিব দরিদ্র পরিবার, বাবা বিবাদে। সেই অবস্থায় আমরা গিয়েছিলাম ভিজিট করতে। তার বাড়ির লোক বলছে যে তার কেসে, আকবর আলীর কেসের কোনো প্রোগ্রেস নেই। তার বাড়ির লোক বলছে আকবর আলী ওই সময়ে ওইখানে যখন প্রচন্ড ভিড় জমেছিল, আপনারা জানেন সম্ভবত জাফরাবাদ, তো ওইখানে প্রচন্ড ভিড় জমেছিল, তখন ও গেছিল এবং ও যাওয়ার পর পুলিশ পরে এসে ওকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। বাড়ির লোক বলছে ও নির্দোষ। বাড়ির লোক এও বলছে যে তার কাছ থেকে এই মার্ডার কেসে যতজন আসামি আছে প্রত্যেকের কাছ থেকে 1 লাখ টাকা করে নেওয়া হয়েছে উকিলকে দেওয়ার নামে। কিন্তু যে উকিল কেসটা লড়ছে তার ক্ষেত্রে কোনো প্রোগ্রেস নেই। এটা বিশেষত সংবাদ মাধ্যমে আমরা নিয়ে আসতে চাইছি। আমাদের তথ্যানুসন্ধানে, এপিডিআর এর তথ্যানুসন্ধানে উঠে এসেছে যে তার কাছ থেকে এলাকারই নেতা, এলাকারই মানুষের কাছে নেতা হিসাবে যায় শাসক দলের পক্ষ থেকে, তার 1 লাখ টাকা করে প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয়েছে, কিন্তু কেসের কোনো প্রোগ্রেস নেই। আপনাদের সামনে এপিডিআর এর তথ্যানুসন্ধান হিসাবে এটা আমরা তুলে ধরতে চাইছি। আমরা গিয়েছিলাম কামাতে নবাব শেখ অ্যারেস্টেড, 25 বছর বয়স, বাবা সিরাজ শেখ। নবাব শেখের বাড়ি থেকে নিয়ে এসছেন। নবাব শেখের স্ত্রী উনি, উনার কাছ থেকে আপনারা শুনে নিন কি পরিস্থিতির মধ্যে দিয়ে উনাদের জীবনযাপন করতে হচ্ছে। ঠিক আছে, মাইকটা একটু কাছে নেন, কাছে নেন। আমার ঘর থেকে ধরে লেগেছে, কি আছে না আছে কিছু করবে না, পেছনে কারণ সকালে আবার গেলাম, তবুও আমাকে দেখতে দিচ্ছে না, দেখতে দিলে কথা বলতে দিচ্ছে না। এভাবে বললো তোমাদের উঠে কিসের জন্য আমি কেস চাচ্ছি, বারবার কেস চাচ্ছি। আমরা 3টা বাচ্চাদের কিভাবে চালাবো? কেস চালাইছে, কোর্টে চালাইছে। আমার স্বামীর নাম আছে, আমার বাড়ি আমার 3টা বাচ্চা আছে। 3টা বাচ্চা আমি কিভাবে চালাবো? 3 মাস থেকে এভাবে দেখছি কেসের উপর আমরা দেখছি। আমার সামনে করে নির্দোষ, ওখান থেকে গাড়ি আসছিল। আজকে 21 তারিখ, আজকে 3 মাস পূর্ণ হতো। কি কাজ করতো আপনার স্বামী? আমার স্বামী গাড়ি চালাতো, টোটোওয়ালা। ওই সময়তে ঝগড়া, যে সময় টোটো আসছিল ঝামেলা, ওই দিক থেকে সবই মুসলমান করেছে, হিন্দুরা কেউ করে, হিন্দুরা কেউ প্রযুক্তি ধরেছে, মুসলমানের উপরে অত্যাচার করছে। সবাই নিজে বাড়িতে বাচ্চা আছে, কিভাবে চালাবে? এভাবে ভেতরকে দেখতেছে তো সবাই তো ছোট ছোট বাচ্চাদের মানুষ মারা গেছে, ছোট ছোট বাচ্চাদের বাবা দেখছে না, পুলিশ কিছু জানে না। 5 টাকা মোবাইল দিয়ে দেওয়া হচ্ছে, মোবাইল টাকা ছিল 4 টাকা ব্লক করে দিয়েছে, মোবাইল টাকা চেয়ে আমি মোবাইল বিক্রি করে বাচ্চা তো বলি না মোবাইলগুলো পুলিশ গুলো দিয়েছে। মোবাইলটা এতবার বললাম, মোবাইলটা দেখছেন আমি 3টা বাচ্চা দেখি কিভাবে চালাবো, তোমার মোবাইল দিল না। উকিলের সাথে কথা বলবেন, ওখানে মাঠে কিভাবে করবে, ওখানে যাবার চলে গেছে কিসের জন্য ডেট খালি দিয়ে আবার আজকে একটা চালাচ্ছি কেস দিয়েছে। 2 দিন কার মধ্যে কিছু 3 লাখ পাইলো, একটা মানুষ 8টা কিছু ওই কি অপরাধ করেছিল? একটা অপরাধ তাকে না এই জায়গাটা আছে, এই অপরাধ
কিছু মানে নিজে টাকা এটা হাতে নাই বলছে আমাদের স্যার যারা আছে স্যার একটা কাজ আবার এই কি রে ওখানে স্কুলে মিটিং হচ্ছে তো ওখানে বললাম আইসি পুলিশ আর গেল সবাই গেল তারা বলছে আমরা কিছুই করবো না আমাদের কেউ দাঁড়ায় না কেউ দাঁড়াবে না তারা তার ওখানে রইবে তো তার বাড়ির লোক কিভাবে চালাবে আর ওখানে বুঝে যায় বাড়ির লোক বাড়িতে শুকিয়ে মরবে নাকি বাচ্চাগুলো কিভাবে চালাবে মানুষ ওদের দিকে কেউ দাঁড়াবে না তো হিন্দুটাকে দূর তো মুসলমানের মনে সান্ত্বনা মিলতে কি সবাই আছে খালি হিন্দুরা না এই মুসলমান আছে আর হিন্দু না হিন্দু কাটা ধরেছে বাকি সবাই মুসলমান আছে ঠিক আছে আমরা আরেকটা চিত্র পেয়েছি যারা মার্ডার কেসের আসামি তাদের কাছ থেকে 1 লাখ টাকা করে নেওয়া হয়েছে আর যারা মার্ডার কেসের আসামি নয় তাদের কাছ থেকে 5,500 টাকা করে এখনো পর্যন্ত নেওয়া হয়েছে কিন্তু তাদের প্রত্যেকের অভিযোগ যে কোনোভাবেই কেসের কোনো প্রোগ্রেস হচ্ছে না আমরা এখানে দেখা করেছিলাম আরিন শেখ আরিন শেখের বাড়ির লোকের সাথে তার বয়স 20 বছর তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার বাড়ির লোক বলছে সে নির্দোষ আমরা দেখা করেছিলাম রোহিত শেখ তার বাড়ির লোকের কাছে আমরা দেখা করেছি আমিন শেখ তার বাড়ির লোকের কাছে মতি শেখ তাইদুব শেখ সেলিম শেখ এদের প্রত্যেককে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কেসের কোনো প্রোগ্রেস নেই একটা মানবাধিকার সংগঠন হিসাবে আমরা খুব শঙ্কিত এই ব্যাপারে যে যাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এরা এলাকার খেটে খাওয়া মানুষ এটা আমাদের কাছে অদ্ভুত লেগেছে যে একটা রাষ্ট্র আছে সরকার আছে পুলিশ আছে অথচ তার নেতা নেত্রীরা আছে অথচ এলাকার মানুষ যাদেরকে ভোট দিয়ে জেতায় তারা দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে এইটা আমাদের কাছে খুব শঙ্কার বিষয় আমরা এরপর দেখে নিতে চাইছি একটু বসুন ওনারা আবার বলবেন এই এলাকারই একজন সামাজিক কর্মী আলাউদ্দিন সাহেব এই সামাজিক কর্মী আমাকে হেল্প করেছিল আমাদের এই বিভিন্ন বন্দীদের বাড়িতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাকে কিছু বলার জন্য আমরা ডেকে নিচ্ছি আলাউদ্দিন সাহেব একজন দেখলো দেখা অসংখ্য ধন্যবাদ আজকে যে মুহূর্তের সময়ে এপিডিআর সত্যি শামসেরগঞ্জে যে সমস্ত বন্দী পরিবার রয়েছে তাদের কথা আপনারা চিন্তা ভাবনা করছেন আমি তার জন্য এপিডিআরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিষয়টা হচ্ছে যে গত 5 মাস প্রায় হতে চলল আমাদের শামসেরগঞ্জ এবং সতীতে 11 তারিখে যে ঘটনা আমার কাছে জানা মতে সেই দিনে যে ঘটনা সেটা দুপুরে হয়েছিল সেই ঘটনায় পুলিশ প্রশাসনের প্রোগ্রাম হবে এরকম জানা ছিল তারপরেও আমরা দেখতে পেয়েছি পুলিশ প্রশাসন সেই সমস্ত ঘটনাকে চেপে দেওয়ার জন্য কোনো রকম কোনো ব্যবস্থা নেই সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত ঘটনা ঘটে গেছে পুলিশ প্রশাসন তাদের সম্পূর্ণ শক্তি দিয়ে এই ঝামেলাকে থামানোর কোনো চেষ্টা করে না শেষ পর্যন্ত তারা
আরো এলাকার জনগণকে উস্কে দিয়ে এই ঘটনায় আরো আগুন দিয়ে শামসেরগঞ্জের ঘটনাটাকে আরো চরমভাবে বাড়িয়ে দেবে, যাতে করে এলাকার সাধারণ কিছু পকেটে হয়তো ছেলে যারা এই ফাঁদে পা দিয়ে পুলিশের ষড়যন্ত্রের পা দিয়ে তারা বিভিন্নভাবে হয়তো ক্ষয়ক্ষতির মধ্যে তারা রয়েছে। কিন্তু আজকে আমাদের প্রশ্ন যে আমরা দেখেছি যে শামসেরগঞ্জ থানার তৎকালীন যিনি ওসি তাকে সাসপেন্ড করা হয়েছে, এসপি কে সাসপেন্ড করা হয়েছে। আমাদের কথা হচ্ছে যে এই ঘটনায় যারা প্রকৃত দোষী তারা শাস্তি পাওয়ার কোনো সমস্যা নেই, কিন্তু আজকে যে মায়েরা এখানে এসছেন, যে দিদিরা এসছেন, যে বোনেরা এসছেন, তাদের ছেলে ধরা পড়ে আছে, তাদের স্বামী ধরা পড়ে আছে, তাদের ভাই ধরা পড়ে আছে, 5 মাস 4 মাস 3 মাস এক একজনকে 4টা 5টা করে কেস দেওয়া হচ্ছে, কেসের উপর কেস। বিষয়টা হচ্ছে যে যারা প্রকৃত দোষী তাদেরকে প্রশাসন অ্যারেস্ট না করে শামসেরগঞ্জ সিটি থেকে প্রায় 700-800 জন ছেলেকে তুলে নিয়ে জেলের মধ্যে ভরে দিয়েছে। এটা কেমন কথা হবে? আমরা এই রাজ্যে বসবাস করছি যেখানে তৃণমূলের সরকার রয়েছে। তৃণমূল সরকারের উচিত ছিল যে এই ঘটনা নিরপেক্ষ তদন্ত করা। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ধুলিয়ানের যে ঘোষপাড়া, সেই ঘোষপাড়ায় আমরা দেখেছি বিভিন্ন সিসিটিভি ফুটেজে, বিভিন্ন নিউজ চ্যানেলে যে সেখানে মিষ্টির দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, কাপড়ের দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, চাল লুটপাট করে নিয়ে আসছে। আমরা দেখেছি যে চটিপুরে বিএসএফ নামে যারা আমাদের 13 জনকে গুলি করে দিয়েছে। আমরা দেখেছি যে সেই টোটাল ধুলিয়ানটাকে সেই সময় প্রশাসনের আন্ডারে রেখে তাদেরকে দিয়ে ধুলিয়ানে একটা অশান্তি, একটা ষড়যন্ত্র তৈরি করা হয়েছে। কিন্তু যারা আজকে প্ল্যান করলো এই দাঙ্গা, যারা আজকে পরিকল্পনা করে সফল হয়ে গেল, তাদের কি হলো? আমি এপিডিআরকে আবার ধন্যবাদ দিতে চাইছি যে 5 মাস হতে চলল, আজ পর্যন্ত এই সমস্ত পরিবারের মধ্যে কেন জামিন পাচ্ছে না। উল্টো স্থানীয় যারা নেতা রয়েছে অনেকে এই সমস্ত পরিবারের কাছ থেকে সুযোগের সদ্ব্যবহার, কারো কাছ থেকে 50,000, 60,000, 1 লাখ টাকা করে নিয়ে এই 1 সপ্তাহ পর জামিন হবে, এই 2 সপ্তাহ পর জামিন হবে। কিন্তু রাজ্য সরকার, আমি মনে করছি রাজ্য সরকার একটা পক্ষকে খুশি করার জন্য এই কেসের প্রক্রিয়া পরিচালনা করছে। তাহলে সেই দিন 11 তারিখ 12 তারিখ 2 পক্ষের লোক জড়িত ছিল, কিন্তু ধরা পড়লো 1 পক্ষের লোক, আর 1 পক্ষের লোক সাধু হয়ে গেল। 5 মাস হতে চললো, 3 মাসের মধ্যে একটা কেস, তারপরে যখন জামিনের টাইম এলো আবার একটা কেস, তারপরে 1 মাস পর আবার কেস। আজকে নবাব শেখ বলে একজন রয়েছে যার 3 মাস হলো ধরা পড়া, তার আজকে আবার 2টো কেস দিয়েছে, টোটাল 7টা কেস। এতগুলো যদি কেস দেয়, ছেলেগুলো কোথায় মার্ডার করতে গিয়েছিল, কোথায় লুট করতে গিয়েছিল, কোথায় ভাঙচুর করতে গিয়েছিল, এই হিসাবটা কে দিল? আমরা খুবই দুঃখিত যে আমাদের এই রাজ্যের তৃণমূল সরকার থাকার পরেও যেভাবে 5 মাস 6 মাস ধরে জেল কাটার পরেও আজকে যে তাদের জামিন হবে এর কোনো নিশ্চয়তা নেই। আমি এপিডিআরকে আবারও রিকোয়েস্ট করব যে আজকে যে অসহায় পরিবারগুলো কার কাছে গেলে তার স্বামী, কার ছেলে ছাড়া হবে, এই জায়গাটুকু তারা পাচ্ছে না। আমি চাইবো এই সমস্ত পরিবারের পাশে এপিডিআর তাদের উপর যাতে একটা প্রেসার ক্রিয়েট করা হয় যে সমস্ত মিথ্যা মামলা পুলিশ প্রশাসন দিয়েছে সেই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। যদি প্রত্যাহার না করে তাহলে আগামী দিন এপিডিআর এর মাধ্যমে হয়তো একটা ধর্ণা মঞ্চ আমাদের শামসেরগঞ্জে করতে হবে। নইলে এই পুলিশ প্রশাসন সাধারণ মানুষকে যেভাবে ফুটবল করে করছে, তাতে করে আমি মনে করছি যে জামিন হওয়ার আশা আকাঙ্ক্ষা এই মুহূর্তে খুবই কম, মানে খুবই সিচুয়েশন খারাপ হবে।
তো আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে প্রোগ্রাম আমার বক্তব্য শেষ করব। বিষয়টা হচ্ছে যে আমাদের তিরপাপুর অঞ্চলে 11 তারিখ ঘটনা যেহেতু ঘটেছে, তিরপাপুর অঞ্চলে একটা ছেলে 12 তারিখ রাত্রে কলকাতা থেকে বাড়ি এসেছে। রাত্রে ঘুমিয়েছে, ওর বাড়ি থেকে ওকে তুলে নিয়ে গিয়ে ওই কেসের মধ্যে ভরে দিয়েছে। সে এটা কিছুই জানছে না, ঝামেলা কে করলো, কিভাবে হলো, কোনো কিছুই খবর নেই। সেটা 3 মাস 4 মাস ধরে জেল কাটছে। হাউসনগর গ্রামে একই পরিবারের 3 ভাই, যাদের সাথে এই ঝামেলার কোনো কানেকশন নেই, তারা কাজ করে বাড়ি আসছে, বাড়িতে ঘুমাচ্ছিল, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এমন চরম মার মেরেছে তাদেরকে, আজ পর্যন্ত তারা জেলের মধ্যে রয়েছে। আমি বলতে চাইছি যে পুলিশ প্রশাসন যারা অন্যায় করেছে তাদেরকে আপনি শাস্তি দিন, ঠিক আছে, কিন্তু যারা অন্যায় করেনি আপনি কোন নেতার ইশারায়, কোন পলিটিক্যাল প্রেসারের ইশারায় আপনি কাজ করবেন, এটা আমরা শাস্তির সত্যি হতে দেব না। আমি আবারও পুলিশ প্রশাসনকে বলতে চাইছি, যারাকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় আপনারা ফাঁসিয়েছেন, আপনারা অতি দ্রুত এই সমস্ত মিথ্যা মামলা আপনারা ক্যান্সেল করুন, নাহলে এফআইআর মাধ্যমে আমরা অবিলম্বে ব্যবস্থা নিতে বাধ্য হব। ধন্যবাদ। আমরা গিয়েছিলাম ছুটিতে আমরা এই পরিবারগুলোকে ভিজিট করেছি। সুতির গাজীপুর, মুজিবর শেখ 48 বছর বয়স, আমার আমরুকা শেখ 32 বছর বয়স, কাজেব আলী, আক্তারুল শেখ, নাসির শেখ, এদের প্রত্যেকের সাথে একই ঘটনা। 11-12 তারিখ হয়ে যাওয়ার পর তাদের বাড়ি গেছে, পুলিশ ভাঙচুর করেছে, বাইক ভেঙেছে এবং তাদেরকে তুলে নিয়ে এসেছে। এদের বাড়ির লোকের অভিযোগ এরা কেউই এই প্রক্রিয়ার সাথে কোনোভাবে যুক্ত ছিল না। কোনো প্রক্রিয়ার সাথে যুক্ত ছিল না। আমরা এবার ডেকে নেব, কামার থেকে এসছেন, আপনার নাম কি দিদি? হ্যাঁ, মাহমুদা বিবি। মাহমুদা বিবি কামার থেকে এসছেন, ওনার কাছ থেকে শুনুন। আসুন কাছে আসুন, মাইকটা কাছেলেন। মাইকটা কাছেলেন একটু। ব্যাস। তারপরে সাউন্ডটা বাড়ান তো। ছোট মোবাইলে ডিফাইন করে ভালো আমার ছেলেমেয়েরা পাওয়া যায়নি, আমার একটা ছবি ওঠে কিছু আমার ছেলে যাই আমার ছেলের নাম রুবেল ইসলাম, আসল রুবেল ইসলাম বলে এখানে রুবেল ইসলাম আমার আমি কিছু চাই না, আমি ছেলেকে চাই, তাছাড়া না কিছু চাই না। ছেলে বিয়ে 1.5 বছর বাচ্চা আছে, বলছে তারা কাছে আমার স্বামী ভেঙে পড়ে গেল ছেলের জন্য। আমি কিছু চাই না বাবা, আমার ছেলেকে চাই, নির্দোষ ছেলে আমার। আর কিছু কি বলবো, কথা বলতে পারি না।
পরিস্থিতি আপনারা সবাই দেখছেন। এরপর আমি ডেকে নেব এপিডিআরেরই এই মুহূর্তে জঙ্গিপুর শাখার সভাপতি, এপিডিআরের সভাপতি। আপনারা জানেন এপিডিআর ওয়াকফ সংশোধনী আইন এবং বিল যখন হয়েছিল তার বিরোধিতা করে রাস্তায় বিভিন্ন সভা করে। জঙ্গিপুরের সেই সভাপতি সেলিম শেখ এবং এপিডিআর আরেকজন কর্মী, তাদের দুজনকে জঙ্গিপুরে সভা করার জন্য কেস দেওয়া হয়েছে। এখন তিনি জামিনের জন্য লড়ছেন। আমরা সেলিম শেখকে ডেকে নিতে চাইছি, তার দেখা অভিজ্ঞতা যদি আপনাদের সামনে একটু রাখেন। সেলিম শেখ জঙ্গিপুর থেকে এসেছেন। যে জঙ্গিপুরের বর্ণনা আপনারা পেয়েছেন আমাদের প্রস্তাবনা। মাইকটা কাছিলেন একটু। আজকে এই গ্যালাক্সি লজে যে একটি সভা আপনারা জেনেই এসছেন, সময় খুব সংক্ষিপ্ত। আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি এপিডিআর এর পক্ষ থেকে। উপস্থিত আছেন এপিডিআর মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক রাহুল চক্রবর্তী মহাশয়, এখানকার আমার প্রিয় হায়দার ভাই, এবং আজকের এই আয়োজক মন্ডলীদের মধ্যে অনেক পরিচিত মানুষজনই আছেন। জঙ্গিপুর থেকে আমার প্রিয় জাকির ভাই, যারা নিরলস প্রচেষ্টা চালিয়ে আজকের এই প্রোগ্রামটি করতে সক্ষম হয়েছে। বিষয় হচ্ছে যে খুব দুঃখ এবং পরিতাপে যাদেরকে আমরা পাশে পাই তাদেরকে কিন্তু আমরা সহজে চিনতে পারি। এটাই হচ্ছে সবচেয়ে বড় দুঃখের এবং পরিতাপ। আজকে দেখুন একটা বিশেষ কমিউনিটিকে টার্গেট করা হয়েছে, সেই টার্গেটের শিকার কিন্তু আমরা। যেখানেই যাবেন, যেদিকেই তাকাবেন, এটা কিন্তু রাজনৈতিক অঙ্কন নয়, কিন্তু রাজনীতি ছাড়া আপনি একটা বাক্য বলতে পারবেন না। তার কারণ প্রতিটি ক্ষেত্র, প্রতিটি জায়গা, সর্বত্র রাজনীতি দ্বারাই পরিচালিত হয়। আপনাকে যারা বলবে তোমরা রাজনীতি করছো, ও কিন্তু সবচেয়ে বড় পলিটিক্সটা করে, রাজনীতিটা করে। আপনি যাতে রাজনৈতিক সচেতন না হতে পারেন সেই জন্য কিন্তু বলে যে তুমি রাজনীতি করছো, তোমরা মুসলমান হয়ে তোমরা মুসলমান পার্টি করছো, অমুক নানা কথা বলবে। গতকালকের যে ঘটনা আপনারা দেখেছেন, এখন সর্বত্র সব সময় আমরা আমাদের কাছে যে ডিভাইস আছে, ইলেকট্রনিক্স মিডিয়া দৌলতে আমরা খুব তাড়াতাড়ি দ্রুত তো সেখানে আমরা কি দেখতে পেলাম, এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যে ভোটার লিস্টে বিশেষ সংশোধনী যেটা 2002 সালে হয়েছিল, সেই 2002 সালের পুনরাবৃত্তি আবারও যে এসআইআর করবে এবং ঘুরপথে এনআরসি করার যে একটা চক্রান্ত, তার বিরুদ্ধে কলকাতার রাজপথে বেশ কয়েকটা সংগঠন সম্মিলিতভাবে যে বিক্ষোভ, যে অবস্থান বিক্ষোভ করছিলেন শান্তিপ্রিয়ভাবে, শান্তিপূর্ণভাবে, সংবিধানের যেভাবে বলেছে সেইভাবে। কিন্তু দেখা গেল এমন দমন পীড়ন চালালো এবং প্রত্যেকটা রাজনৈতিক অরাজনৈতিক দলের নেতা কর্মীদের তারা বন্দী করেছে এবং বন্দী করে মুচলেখা দিয়ে ছাড়েনি, তাদেরকে কিন্তু কেস দিয়েছে। আজকে তাদেরকে কোর্টে তোলা হয়েছিল, তারপরে তাদের ছাড়া হয়েছে।
ভাবুন আমরা কোথায় যাবো? আমরা সেন্ট্রাল তার বিরুদ্ধে কথা বলতে যদি যাই তাহলে এদের গাত্রদাহ কেন? আবার যদি বলা হচ্ছে যে তোমরা ভাই এক মুদ্রার এপিটোপি, এক মুদ্রার এপিটোপি, তবুও কিন্তু গাত্রদাহ হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের করণীয়টা কি আমরা অনেক সময় জানার পরেও আমরা চিন্তা ভাবনার মধ্যে থাকি যে ওয়াকফ নিয়ে আন্দোলন করতে গিয়ে আমরা কি করব, আমাদের দোদুল্যমান অবস্থা। অনেক বড় লিডার ক্যাডার এরা বুঝিয়েছেন তোমরা বেশি কিছু করতে চেও না, তাহলে যারা অ্যারেস্টেড, যারা গ্রেপ্তার হয়ে আছে তারা কিন্তু আরো সমস্যায় পড়বে। এই কথাটা কিন্তু বোঝানো খুবই সহজ, আর এটা কিন্তু আমাদের মা বোন, আমাদের যারা আত্মীয় স্বজন, আমরা যারা এটা খুব সহজেই বুঝে নেব যে সত্যিই তো তাই। আমরা যদি যাদের রুলিং, যাদের পাওয়ার আছে তাদের কথা না শুনে চলি তাহলে মনে হয় বিপদ আসবে। কিন্তু এই কথাটা একেবারে ডাহা মিথ্যে। আপনাদের যারা বোঝাচ্ছে যে আমাদের পাশে থাকো, তারা কিন্তু ভোট বৈতরণী পার করতে চায়, তারা ভোটটা দিতে চায় আপনার মূল্যবান, আপনার সন্তানের কথা, আপনার স্বামীর কথা, আপনার ভাইয়ের কথা। সত্যি যদি তারা তাদেরকে এই ছাড়াতে চাইতো, জামিনের ব্যবস্থা করতে চাইতো, কিছুদিনের মধ্যেই অ্যারেস্ট হওয়ার কয়েকদিনের মধ্যেই তারা জামিন পেয়ে যেত। তাদের কোন রকমের আন্তরিকতা নেই। যারা অ্যারেস্টেড পারসন তারা জামিন পান, তারা চাই যে কোনো প্রকারে হোক 2026-এর বিধানসভা ইলেকশন আসবে, এদেরকে ভয় দেখিয়ে রাখবো, আমাদেরকে ভোটটা দেবে, এই সুযোগের অপেক্ষায় কিন্তু তারা আছেন। এবারে আপনারা বুঝবেন আমি যেটা বললাম সেটা কতটা ঠিক না বেশি। দ্বিতীয় যে বিষয়টা, আমার নামেও কিন্তু এক কেস আছে। আমি জঙ্গিপুরের পিডব্লিউডি ময়দানে একটি সভা ছিল 8 তারিখ এপ্রিল মাসে, সেখানে রাহুল চক্রবর্তী মহাশয়, জাকির হোসেন তারা ছিলেন একই মঞ্চে। উমরপুরে যে গাড়ি ভাঙচুর হয়েছে, কে বা কারা করেছে এখন পর্যন্ত প্রমাণিত নয়। পুলিশ এখন পর্যন্ত প্রমাণ করতে অক্ষম কে বা কারা পুলিশের গাড়ি পোড়ালো, পুলিশ কিভাবে আক্রান্ত হলো, এটা প্রমাণ করতে অক্ষম। আমি পিডব্লিউডি ময়দানেই ছিলাম, কোনোভাবেই তারা প্রমাণ করতে পারবে না যে আমি কোনোভাবেই ওই উমরপুরে পুলিশের সঙ্গে জনতার যে ঝামেলা হয়েছে সেটার সঙ্গে কোনোভাবেই আমি ইনভলভ। তারপরেও আমার নামে কেস দেওয়া হয়েছে। এটাকে কেন, যখন হাজার হাজার মানুষ, বুদ্ধিজীবী, কলামিস্ট, হিন্দু মুসলমান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সচেতন মানুষজন এগিয়ে আসতে চাইছেন যে আমরা এক হয়ে বাঁচতে চাই ভারতবর্ষে, আমরা নিপীড়ন, নির্যাতন, নিষ্পেষণ চাই না। এটাকে ব্যর্থ করার জন্য ওয়াকফ সম্পত্তি নিয়ে যাতে মুসলমানরা কোন ধরনের আন্দোলন না করতে পারে সেই কারণে একটা প্ল্যান করে ভেস্তে দেওয়ার জন্যই কিন্তু এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। আর কিছুদিন পরেই আপনারা দেখতে পাবেন বিখ্যাত একজন কলামিস্ট, আমাদের প্রিয় লড়াকু মানবাধিকার কর্মী শাহাবুদ্দিন সাহেব ফ্যাক্ট ফাইন্ডিং করেছেন এই শমশেরগঞ্জ নিয়ে। তিনি ফ্যাক্ট ফাইন্ডিং করেছেন যে শমশেরগঞ্জের ঘটনা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। এর জন্য এখানকার পুলিশ দায়ী, এখানকার আইবি দায়ী, এখানকার ডিআইবি দায়ী, এখানে প্রশাসন দায়ী, বিএসএফ দায়ী। এর জন্য মুসলমানরা কোনোভাবে দায়ী নয়। তাদেরকে লিখতে করে জেলের মধ্যে অ্যারেস্ট করে রাখা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের দায়িত্ব নিতে হবে, ভরসা রাখতে হবে আপনার পাশে কে আছে। আমরা আপনাদের ভোট চাই না যে আমাদেরকে ভোট দাও, আমাদের পাশে থাকবো, একবারও কি কেউ বলেছে? বলেনি। আমরা চাই আপনারা সচেতন হন, আসুন আমরা সচেতন হই। কারা আমাদেরকে নিজ স্বার্থকে চরিতার্থ করতে ব্যবহার করতে চায়, তাদের
আসল মুখোশটাকে খুলে দেওয়ার সময় কিন্তু এসেছে। আপনি ভাবছেন যে যারা আপনার পাশে গিয়ে ভুস করে কথাটা বলে দিচ্ছে, তোমার ছেলেটা জেলে আছে তো আমি দেখছি, খুব খাচ্ছি, ওপর মহলে বলছি, আদৌ কিন্তু সে কিছু করবে না। কিন্তু আপনার শুনে ভালো লাগছে যে মনে হয় বিশেষ কিছু করছে, কিন্তু আদৌ কিছু করছে না। একটা মন্ত্রীর পাওয়ার কতটা আপনারা সাধারণ মানুষ জানেন, তার চাইতে বেশি জানেন শিক্ষিত মহল। একজন প্রতিনিধির পাওয়ারটা কতটা, তারপরেও এতজন মুসলমান, শুধু সবাই মুসলমান দায়ী শামসেরগঞ্জের ঘটনার জন্য, সমস্ত মুসলমান অ্যারেস্টেড। এটা কি বলে? এটা দুরবি সংবিধান। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনই পারে কিন্তু আমাদের অধিকার আদায় করে নিতে। তাই আমি আর বিশেষ কিছু বলতে চাইছি না। একটার পর একটা, কে বন্ধু কে শত্রু চিনে নেওয়ার সময় অনেক দিন থেকেই আমরা পাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত আমরা সচেতন হতে পারলাম না। আমরা ভাবি এই পাওয়ার যাদের আছে তাদের পাশে আমাদের থাকতে হবে, বিপদে আপদে তারাই কিন্তু আমাদের সাথী এবং সঙ্গী। কিন্তু এই কথাটা সম্পূর্ণ ভুল। আপনি শুয়ে শুয়ে চিন্তা ভাবনা করুন, তারা কিন্তু প্রকৃত বন্ধু আপনার হতে পারে না। এই মানবাধিকার সংগঠন এপিডিআর, যারা ফ্রিডম ফাইটার, স্বাধীনতার যোদ্ধা, কয়েকজন সম্মিলিতভাবে এটাকে ফাউন্ড করেছিলেন। অতন্ত্র প্রহরীর নাই, অবহেলিত, নিপীড়িত, নির্যাতিত, অধিকার বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। এইরকম সংগঠনের পাশে আপনাদের থাকতে হবে। এই সংগঠনকে আরো মজবুত করতে হবে, তাহলে আগামীতে আমাদের যে বিপদগুলো আসছে সেগুলোকে মোকাবেলা করতে আমরা সক্ষম হব। এই বলে আসুন আমরা সকলে সম্মিলিতভাবে, সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে থাকি। আমাদের যা কিছু সমস্যা আগামীতে আসবে সেগুলোকে ফেস করার জন্য আমরা প্রস্তুত থাকব। তবেই কিন্তু এই সকল প্রোগ্রামের সার্থকতা। আর যদি মনে করি আজকে এখানে যা শুনলাম, কালকে একটা বড় কেউ এসে আমাকে যা বলবে সেইভাবে আমাকে চলতে হবে, নাহলে উপায় নেই, তাহলে এর কোনো সার্থকতা নেই। এই বলে আজকে এখানে উপস্থিত সকল মা বোন, আমার ভালো লাগছে আপনারা এসে উপস্থিত হয়েছেন। আপনারা আরো সচেতন হন এবং সংগ্রামী বন্ধু সকলকে আমি সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত কিছু কথা এখানে শেষ করছি। এপিডিআর জিন্দাবাদ। আচ্ছা, এরপর আরো অনেকে বক্তব্য রাখবেন, বিশেষভাবে যে দিদিরা এসছেন, মায়েরা এসছেন, তারা সাথে সাথে একটা বিষয় আমরা প্রস্তাবনায় রেখেছি, যেটা আপনাদের সামনে নিয়ে আসতে চাই। আমরা শামসেরগঞ্জ এবং জঙ্গিপুরে একটা করে অবস্থান করি এই মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে। সেই দিনটা এখানে যত মহিলা আপনারা আছেন, দিদিরা আছেন, ওই অবস্থানে আপনাদের থাকতে হবে। সেই দিনটা আমরা কবে ঠিক করতে পারি? আজ থেকে 2 সপ্তাহ পর বা আমরা যত দ্রুত সম্ভব শামসেরগঞ্জে, এই শামসেরগঞ্জে ধুলিয়ানে আমরা একটা সারাদিনের অবস্থান করব। অবস্থানের একমাত্র বিষয় হচ্ছে মিথ্যে মামলা প্রত্যাহার। ওয়াকফ আন্দোলনে যারা যুক্ত হয়েছিল তাদের নামে যে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে সেই মিথ্যে মামলা প্রত্যাহার। এরপর আপনাদেরকে আর একটা বিষয় আমি অবগত করতে চাইছি, এটা একটু বিশেষভাবে খেয়াল করুন যে উকিল একটু আসতে, এই আইন আদালত এর মধ্যে দিয়ে আমরা রিলিফ চাইছি, কিন্তু আমরা পাচ্ছি না। আজকে যে দিদিরা বক্তব্য রাখলো তাদের প্রত্যেকের বক্তব্যে নির্যাস হচ্ছে, তাদের বাড়ির লোক নির্দোষ, কিন্তু আইন আদালতের মধ্যে দিয়ে আমরা রিলিফ পাচ্ছি না। এপিডিআর চেষ্টা করবে নিঃসন্দেহে, এখানে আলাউদ্দিন সাহেব যেটা বললো, নিঃসন্দেহে চেষ্টা করবে উকিল ঠিক করার,
নিঃশর্তে আপনারা যদি সেই উকিলের কাছে যান, সেই উকিল কেসটা লড়ান, কিন্তু এর মধ্যে দিয়ে যে রিলিফ পাবো এর কোনো গ্যারান্টি নেই। কেন? কারণ আমরা দেখছি সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে ওবিসি নিয়ে, সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে ওয়াকআউট নিয়ে, হাইকোর্ট রায় দিচ্ছে যে সমস্ত যত রাজনৈতিক ভাবে মুসলিম জনসাধারণের অধিকার কেড়ে নেওয়া যায় তার পক্ষে। তাই আজকের দিনে দাঁড়িয়ে ওয়াকআপ আন্দোলনে যাদেরকে অ্যারেস্ট করা হলো তাদের কাছ থেকে আমরা কোর্টের রিলিফ পাবো এই গ্যারান্টি নাই। অবশ্যই আমরা কোর্টের কাছে যাবো। তার মানে উল্টো দিকে একটা খোলা থাকছে, যেটা হচ্ছে আন্দোলনের পথ। যে আন্দোলনের পথটা আমরা সকলে মিলে গ্রহণ করতে পারি, যে আমাদের বাড়ির লোককে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবিতে আমরা মিছিল করব, আমরা অবস্থান করব, আমরা মিটিং করব, এই সমস্ত লড়াইয়ের পন্থাগুলো আমরা নেব। আপনারা কি সকলে এর সাথে একমত? হ্যাঁ। আচ্ছা, এরপর বলবেন দিদি, বলবেন দিদির ছেলে একই মিথ্যা মামলায় এখনো পর্যন্ত জেলবন্দি। আসুন। ইয়ে না মতন বল না। আসসালামু আলাইকুম। আমি বলছি আমার ছেলে যাচ্ছিল কাজে। মাইকটা কাছে ছিল না, আরেকটু কাছে ছিল না। আমার ছেলে একটা ছোট ছেলে ছিল, আর ওই সময়টা আমার ছেলে কাজে যাচ্ছিল জয়েন্ট মেডিকেলে। ওই সময়টা আমার ছেলে বললো, আমি বলেছি ফোন করে আমার ছেলেকে, ওই ছোট ছেলেটাকে পাঠিয়ে দেবো, 10 বছরের ছেলেটা আছে, 10-11 বছর আছে, বলছি পাঠিয়ে দেবো। ও ফোন করে বলছে এই হাতের ইশারাতে, এই হাতের ইশারাতে লিখেছে এই তো আমার হচ্ছে বাড়িটা, এই কথা বলেছে। তো ওটা হাতের ইশারাতে বলছে কি লোক থানা বাবা বলছে কি ও বলছে তুমি কত করতে ডাকছে, ওই জন্য ও হাতের ইশারা দিয়ে দেখেছে, ওই জন্য আপনি অ্যারেস্ট করেছে। ও যাচ্ছিল কাজে ওই সময়তে 4টার সময়, ওই 11 তারিখ এপ্রিল 11 তারিখ হয়েছে, 22 তারিখে ওকে মেডিকেল থেকে জয়েন মেডিকেলে থানায় নিয়েছে। বাড়িতে ওর বাবা অসুস্থ, কোমরের অসুখ, মায়ের অসুখ, আমি বড় ছেলে, আমার ওটাই আমার খাটনি, আর ওটাই আমার খাটে, আমরা খাই, আমরা করি খুব অসহায়, আমরা খুব কষ্ট সংসার চালাই। ওরকম করে 4 মাস হচ্ছে দেখেছি এখন দড়িও ছাড়ে না। যাচ্ছি ওই বলছে যে যার কাছে যাচ্ছি, কি জন্য এসেছেন আপনি এখানে আসছেন, আপনাকে অসম্মান করছেন, আপনাকে লজ্জা লাগছে, আসতে হবে না, থানা ঘেরাও আমাদের পাশে কে দাঁড়িয়ে থানা ঘেরাও করবো, তো আমাকে এরকম করে প্রতিযোগ দিচ্ছে। যাকে বলছি বসি আইসি বাবুকে, বড় বাবুকে বলছি গেছি, বলছি স্যার এরকম করে ছেলেকে, সাধারণ ছেলেকে ধরে রেখেছেন, কোনো দোষ নাই কিছু নাই, নির্দোষ ছেলেকে ধরে রেখেছেন, ছাড়েন, কোনো কেস দিয়ে না, হালকা কেস দিয়ে এরকম করে বলছি। তো বলে ঠিক আছে, যাক কোনো অসুবিধা নাই, ছেড়ে দেওয়া হবে। এরকম করে মিথ্যা কথা বলছে, কিছু করে না, কোনো কিছুই বলে না। আর কেসের উপরে কেস চাপিয়ে যাচ্ছে, এই দুজন থেকে পুলিশ যাচ্ছে আর কেসের উপরে কেস চাপিয়ে যাচ্ছে। এরকম করে আমি নিজ চোখে দেখেছি, পুলিশ যাচ্ছে আর কেস চাপিয়েছে। বাড়ি কোথায় আপনার? আপনার বাড়ি হলো 12 নম্বর ওয়ার্ড। আমি না আমরা এরপর একটা খুব সংক্ষিপ্ত আকারে বক্তব্য এপিডিআর কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য এবং জেলা কমিটির সহ সম্পাদক এবং একটা মাটির গান আমরা শুনে নেব আব্দুল গনির কাছে। সাথী বন্ধুগণ, আমরা সকলেই জানি মুর্শিদাবাদ প্রার্থী তথা সারা পশ্চিমবঙ্গের মানুষ এবং ভারতবর্ষের মানুষের বর্তমান সম্পত্তি মসজিদ, গোরস্থান, কবরস্থান, মাদ্রাসা সমস্ত সম্পত্তিকে রাষ্ট্র দখল করে কর্পোরেটের হাতে তুলে দেওয়ার যে প্রচেষ্টা, তার উপর 2025 বর্তমান সংশোধনী আইন বিল পাস করার পর থেকে সারা রাজ্যে
এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বৃহত্তর আন্দোলন সংগঠিত হয়েছিল। এই আন্দোলনকে তালেবানিত্ব করার জন্য এবং সাম্প্রতিক দাঙ্গার যে বীজ রোপণ করার জন্য আপনারা জানেন সোশ্যাল মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ায় অর্জুন সিং বারবার ফেস করেছে যে আমরা ঝাড়খণ্ড, বিহার এবং উড়িষ্যা, উত্তরপ্রদেশ থেকে লোক নিয়েছে, আমরা মুর্শিদাবাদের এই যে সাম্প্রদায়িক জঙ্গিবাদী এবং জেহাদি যাদের আছে তারা সাহায্য করবে একদিনের মধ্যে। ঠিক তারপর আন্দোলন সংগঠিত হলো। বিএসএফ চটি পড়া আমরা জীবনে কোনোদিন শুনিনি। আমরা শুনেছিলাম 2007-এ নন্দীগ্রামের আন্দোলনে চটি পড়া পুলিশ, কিন্তু বিএসএফ চটি পড়া বিএসএফ যা চোখের সামনে প্রমাণ করলো সবচেয়ে সহ বিভিন্ন প্রান্ত। টোটালটাই হচ্ছে রাষ্ট্রের এবং পশ্চিমবঙ্গ শাসক সরকারের একদম মিলিত চক্রান্ত, যে মহাকাব আন্দোলনকে যদি দমন নিপীড়ন না করা যায়, আগামী দিনে আমার ক্ষমতার দিকে রাখা মুশকিল হয়ে পড়বে, সেটা উনি বুঝে গিয়েছেন। মাঝে মধ্যে দেখবেন উনি বলে মুসলমান হচ্ছে দুধওয়ালা গাই, দুধ ফুটা দিলেও লাঠি মাঝে মাঝে খেতে হয়। যার ওপর দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সরকার ক্ষমতায় আছে, সমস্ত এলাকার মুসলিম এমএলএ এবং এমপি মুর্শিদাবাদের প্রায় তারা পার্লামেন্টে গিয়ে ওয়াকাফ সংশোধনী আইনের বিরুদ্ধে একটি কথা বলেছে, তার কোন ইতিহাস নেই। অদ্ভুত ব্যাপার, মমতা ব্যানার্জি শামশেরগঞ্জে তার জনসভা করতেছে, প্রশাসনিক মিটিং করতেছে, পরিষ্কার ভাষায় থ্রেট দিলেন। থ্রেটটা দিলেন কাদের? মুসলিম সম্প্রদায়ের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, যে কি ওয়াকাফ আন্দোলন যারা করবে তাদের সবথেকে বড় শত্রু হচ্ছে আমি। অর্থাৎ আমাদের নির্বাচিত ভোটে আমরা তাকে রাজ্যসভায় মুখ্যমন্ত্রী বা তার সমস্ত যে এমএলএ থেকে আমরা নিয়োগ করেছি। গতকালকের ঘটনা উদাহরণ দিল। এর বিরুদ্ধে যদি আমরা নিজেরাই ঐক্যবদ্ধ ভাবে যদি আমরা প্রতিবাদ প্রতিরোধের প্রস্তুতি না নিই, শুধু ওয়াকাফ আন্দোলনটা নয়, আপনারা জানেন বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি তৎপা দিয়ে তাদেরকে পুষব্যাক করা হচ্ছে। সমুদ্রে বাঘের মুখে কদিন আগে হত্যা করা হলো, এর আপনার বাড়ির পাশে জেলা মালদা ডিস্ট্রিক্টে। সারা গতকালকের ঘটনা, বাংলাদেশি বলে কলকাতায় স্টুডেন্টরা ছাত্ররা আবাসনে ছিল, তাদেরকে বাংলাদেশি বাংলায় কথা বলার কারণে প্রচুর পরিমাণে মারধর করা হচ্ছে। সমস্তটা হচ্ছে আরএসএস এই দেশটাকে বিভাজন করে তারা হিন্দু হিন্দু রাষ্ট্র বানানোর যে প্রক্রিয়া তার মধ্যে ঢুকেছে। এই ঢুকার উদাহরণটাই হচ্ছে যে আপনারা জানেন শামশেরগঞ্জ আন্দোলনের সঙ্গে সঙ্গে একই দিনের মধ্যে হাইকোর্ট ঘোষণা করলো কেন্দ্র বাহিনী নিয়োগ করার। হয়তো কেন্দ্র বাহিনী 31শে ডিসেম্বর 31শে আগস্ট থাকবে, জুলাই পর্যন্ত অথচ প্রত্যেকটা জায়গাতে কেন্দ্র বাহিনীকে নিয়োগ করা আছে। মানে এসআইআরটাকে সামনে রেখে মুসলিম সম্প্রদায়কে বেনামারি করাচ্ছে চক্রান্ত। তার প্রতিবাদ হিসাবে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় বাহিনীকে মজুত করা হয়েছে। এর বিরুদ্ধে যদি আমরা আগামী দিনে রাস্তায় না নামি তাহলে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে আমাদেরকে যেতে হবে। এর মোকাবেলা করার জন্য আমরা সকলে প্রস্তুতি নেব। এই আহ্বান রেখে আমি একটি প্রতিবাদী গান আমি পরিবেশন করার চেষ্টা করছি। দেখো মাটি কত মেহেরি আনন্দে গাইছি আমরা আছি পাশাপাশি হিন্দু মুসলমান
মাটি কত মেরিবান আনন্দে আছি গাইছি গান আমরা আছি পাশাপাশি হিন্দু মুসলমান আমরা আছি পাশাপাশি হিন্দু মুসলমান দেখো মাটি কত মেরিবান আনন্দে আছি গাইছি গান আমরা আছি পাশাপাশি হিন্দু মুসলমান আমরা আছি পাশাপাশি হিন্দু মুসলমান চৌধুরীদের মাঠেতে লোকজন আছে হাটেতে চৌধুরীদের মাঠেতে লোকজন আছে হাটেতে দলে দলে হাজার পায়ে মিছিল করা চলে দলে দলে হাজার পায়ে মিছিল করা চলে মিটিং যখন হলো শেষ তখন ঘুমের পরিবেশ মিটিং যখন হলো শেষ তখন ঘুমের পরিবেশ কাকে সেচে চলতে হবে চলে নজওয়ান কাকে সেচে চলতে হবে চলে নজওয়ান দেখো মাটি কত মেহেরবান আনন্দে আছি গাইছি গান আমরা আছি পাশাপাশি হিন্দু মুসলমান আমরা আছি পাশাপাশি হিন্দু মুসলমান হিন্দুর বাড়ি নিমন্ত্রণ চাচা তোমার আমন্ত্রণ হিন্দুর বাড়ি নিমন্ত্রণ চাচা তোমার আমন্ত্রণ পায়েস দেব পিতা দেব সবাই আপনজন পায়েস দেব পিতা দেব সবাই আপনজন এখন যারা প্রশ্ন করে ঘরে ঘরে বিবাদ করে এখন যারা প্রশ্ন করে ঘরে ঘরে বিবাদ করে তাদের জন্য আছে রে ভাই শ্মশানে গরুর কান তাদের জন্য আছে রে ভাই শ্মশানে গরুর কান দেখো মাটি কত মেহেরবান আনন্দে আছি গাইছি গান আমরা আছি পাশাপাশি হিন্দু মুসলমান আমরা আছি পাশাপাশি হিন্দু মুসলমান গরুটা মারে নাই রে ভাই গরিব মানুষ খাইটা খান গরুটা মারে নাই রে ভাই গরিব মানুষ খাইটা খান জান গেল রোদে পুরে বৃষ্টি ওড়াবে জান গেল রোদে পুরে বৃষ্টি ওড়াবে भक्ति पालाई झुल्लू के बाजे छेटे छेटाके नतुन जाते भक्ति पालाई झुल्लू के बाजे छेटे छेटाके नतुन जाते गंगा तुम्हारे रक्ते रांगा छुए छे आसमान गंगा तुम्हारे रक्ते रांगा छुए छे आसमान देखो माटी कत मेहेरबान आनंदे आছি গাইছি গান আমরা আছি পাশাপাশি হিন্দু মুসলমান আমরা আছি পাশাপাশি হিন্দু মুসলমান আমরা আছি পাশাপাশি হিন্দু মুসলমান ধন্যবাদ আব্দুল রহিম দক্ষিণ এপিডিয়া দক্ষিণ শাখা সম্পাদক মুর্শিদাবাদ জেলা এপিডিআর সহ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য। এরপর আপনাদের বিশেষত সাংবাদিক বন্ধুদের আমরা আজকে পুরো কনভেনশন কভার করার জন্য আজকে বলেছিলাম এই কারণে যে আমরা আসল চেহারাটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। কোনো রাজনীতি রঙে নয়, কোন রাজনৈতিক দলের রঙে নয়, একদমই অধিকারের অ্যাসপেক্ট থেকে মানবাধিকারের চিন্তা থেকে পুরো চেহারাটা আপনাদের সামনে তুলে ধরতে চাই বলে পুরো কনভেনশনে আপনাদের আজকে আমরা কভার করতে দেখেছিলাম। আমরা চাইছি আমি এটা বলবো বললাম উঠেন উঠেন না বলবো এখানে থামন আসবে বাস মাথা কাটা আমার ছেলে 3 দিন ঝামেলার পর 3 দিন পর মানে বিয়ে তুলতে গেছিল 3 দিন পরে আজ রাত হয়ে না বিকাল 4টার দিকে এসছে
4টার পর মানে ভাত টাত খাইয়া মানে আমার শাশুড়ি বাড়িতে গেছি খাওয়া দাওয়া করে রাত 12টার পর ধরার পর মানে আমার স্বামী অনেক মানে বড় ছেলেকে ধরে নেয় মানে স্বামী তো 6 মাস হলো মারা আর ছেলেকে 6.5 মাস সেবা ধরা আমি কার কামে খাবো আমি গরিব মানুষ খাবো আমার ছেলে ছোট আমার কেউ নেই আমি জয় কেসে যাবো কয়ে আমার সব ছোট খরচ হবে তো আমি খুশি করি আমি 12,000 টাকা দিয়ে টাকা খুশি করে আমি যাবো পারি আমি টাকা হাতে গাইলে তো আমি সে বলছে আমি কি টাকা আমি কিছু করতে পারি না আমার কেমন মাথা সবই তো ছোট করে ধরে ছেলেটা থাকতে হবে বড় ছেলে আমার ছেলে কিছুই তো আমি দিতে পারি না উকিল ফোন করছি তো উকিলও কিছু বলে না 22 তারিখে ডেট দেয় 22 তারিখে ডেট পৌঁছেছি কিছুই আমি শুনতে পাই না কালকে 22 তারিখে ডেট দেয় আমি শুনতে কিছুই বলতে পারি না না ঠিক আছে হ্যাঁ বলেন কি নাম বাড়িটা কোথায় ঠিক আছে এরপর বক্তব্য রাখবে এপিডিয়া বক্তব্য এপিডিয়া শামশেরগঞ্জ শাখার সভাপতি এবং শামশেরগঞ্জ শাখার সভাপতি এবং মুর্শিদাবাদ জেলা কমিটির মেম্বার হারদার আলী হারদারে আসতে কোথাও গেছে আসছে তাহলে বক্তব্য রাখুন বক্তব্য দিদি বক্তব্য বাচ্চাটাকে আপনি মুখটা যেন না দেখা যায় ঘুরিয়ে দেন আমার নাম সাইনারা খাতুন আমার স্বামীকে ধরে নিয়ে গেছে ছাত্রবন্ধু স্কুলে গাড়ি চালায় আমার স্বামী আমার 3টে বাচ্চা আছে ছোট ছোট এপ্রিল মাসে 16 তারিখ আমার স্বামীকে অ্যারেস্ট করেছে গাড়ি ভেঙেছে আমার টোটো আমি থানায় গেছিলাম তো আমাকে বলছে যে তুমি কি করতে এসেছো আমি বলছি আমার টোটোটা ভেঙেছে আমার স্বামীকে ধরে নিয়ে এসেছে আমি কিসের জন্য আসবো না তখন বিএসএফ আমাকে ধাক্কা দিয়ে আমাকে বাইরে ফেলে দিয়েছে তারপর আমি বাড়ি এলাম দিয়ে আমি আমার শাশুড়িকে বললাম যে গিয়ে দেখেন আপনার ছেলেকে এভাবে ধরে নিয়ে গেলো ছাত্রবন্ধু স্কুলের গাড়ি চালায় আমার স্বামী তো বলছে যে কি দেখা যাক কি হচ্ছে তারপরে যে কি এই ধরে নিয়ে যাওয়ার পরে চালান হয়ে গেল ওকে আমরা কেউ যদি ভালো মতো বাচ্চা কি করে খাবো আমি 3টে ছেলে আমার 4.5 মাস হয়ে গেল আমার স্বামীকে ধরলাম আমার বাচ্চাকে আমাকে ডাক্তার দেখাবো আমি আমার সংসার চালাবো আমি কিভাবে সংসারটা চালাবো আপনারা বলে দেন আমাকে যে আমাকে সংসার চালাবো আমি কিভাবে আমার স্বামীকে ছুটে নিয়ে আসবো সেটাও বুঝতে পারছি না আমি আমার স্বামীকে ফিরে চাই আমি কিছু চাই না আমি আমার স্বামীকে চাই কি নাম আপনার আমার নাম সাইনারা খাতুন আপনার স্বামীর নাম কাফারাত মমিন বাড়ি কোথায় বয়স 20 বছর বাড়ি কোথায় বাড়ি কামাত 11 নম্বর ওয়ার্ড ঠিক আছে আসলে পুরো ঘটনাটা চরম মানবাধিকার অধিকার এবং প্রচন্ড হৃদয় বিদারক আজকে গোটা রাষ্ট্র সেকেন্ডারি সিটিজেন হিসাবে মুসলিম জনগোষ্ঠীকে ধরছে একই কারণে ওবিসি আইন পাস করে মুসলিম জনগোষ্ঠী পড়ার অধিকার কাজ পাওয়ার অধিকার স্কলারশিপ পাওয়ার অধিকার হাজার হাজার যুবককে বাদ দেওয়া একই কারণে যে কারণে এসআইআর করে যেটা বলছিল অন্যান্য বক্তারা এসআইআর করে আদিবাসী দলিত মুসলিম শ্রমজীবী কৃষককে এই পুরো নাগরিকত্ব থেকে বাদ দেওয়া একই কারণে বাঙালি আমার ঘরের পরিযায়ী শ্রমিক এই শামশেরগঞ্জের পরিযায়ী শ্রমিক এই ফারাক্কার পরিযায়ী শ্রমিক
তারা যখন বাইরে যাচ্ছে তাদেরকে বাংলা ভাষায় কথা বলা এবং বাঙালি মুসলিম বলে তাদেরকে মারা হচ্ছে। এই পুরোটাই কিন্তু একটা প্যাকেজ। আমাদের যদি এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে হয় তাহলে সবকটা প্যাকেজকে এক জায়গায় ভাবতে হবে। আজকে ওয়াকফ আন্দোলন করে এই অবস্থা, যদি কারণ ওয়াকফের সম্পত্তি রাষ্ট্র চাইছে বড় বড় পুঁজিপতি টাকার হাঙরদের তুলে দিতে, আদানি আম্বানির হাতে তুলে দিতে, তার জন্য ওয়াকফ সম্পত্তিটাকে কেন্দ্রীয় সরকার গ্রাস করার চেষ্টা করছে। একইভাবে এর জন্য যদি আমরা বাঙালি জাতিসত্তার জন্য আন্দোলন করি, একইভাবে আমরা যদি বাঙালি মুসলিম পরিযায়ী শ্রমিক যাদের উপর হামলা নামছে তার বিরুদ্ধে আন্দোলন করি, একইভাবে আমরা যদি বেনাগরিক হওয়ার যে এসআইআর সেই এসআইআর বাতিলের দাবিতে আন্দোলন করি, তাহলেও কিন্তু রাষ্ট্র একই রকম পদক্ষেপ। তাই এটাকে যদি বন্ধ করতে হয় তাহলে আজকে আমাদের প্রয়োজন এই সমস্ত মহিলারা ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামা। রাস্তায় না নামলে আপনার স্বামীর বিচার এবং আপনার পরিবারের পাশে দাঁড়ানো এটা কখনোই সম্ভব না। এপিডিআর দাবি করছে এই কনভেনশনে এই সমস্ত পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে উপযুক্ত। এপিডিআর দাবি করছে এই কনভেনশনে সে তার পরিবারগুলো কি করে চলবে? স্বামীরা যদি জেলে থাকে, বিশেষত অভিযোগ অনুযায়ী যদি নির্দোষ হয়, তাহলে তাদের পরিবার চলবে কি করে? দায় নিতে হবে রাজ্য সরকারকে, কারণ তোমার নাগরিকেরা, তোমার পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে, তাই রাজ্য সরকারকে এর দায় নিতে হবে এবং সমস্ত পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। শুধু তাই নয়, যে 13 জনকে বিএসএফ এর চৌকিপাড়া গুলি করেছে সে 13 জন এখনো ক্ষতিপূরণ পায়নি। আমরা দেখলাম ওয়াকফ আন্দোলনে যে নিহত হলো যারা, তাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করলো, নিচ্ছে কি নেয়নি সেটা অন্য প্রশ্ন। কিন্তু এই যে 13 জনকে গুলি করা হয়েছে তার ক্ষতিপূরণ কিন্তু মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করলো না। রাজ্য সরকারকে অবিলম্বে এই যে 13 জনকে বিএসএফ এর ছুটি করে গুলি করা হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। এরপর আমাদের সামনে এপিডিআর শামসেরগঞ্জ শাখার সভাপতি এবং জেলা কমিটি মেম্বার হায়দার আলী আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলবেন। ধন্যবাদ, আপনারা আমাদের এই সভাতে উপস্থিত হয়েছেন। তো লড়াইটা আমাদেরকে নিজেই লড়তে হবে। নেতা মন্ত্রী আমাদের সাথ দিবে না, অতএব নিজের কাজ নিজেই করতে হবে, তাই তো? সাথ পেয়েছেন কি আপনারা? ছেলে মেয়ে যে এখন পর্যন্ত জেল খাটছে তাহলে সাথ পেয়েছেন? অতএব নিজেই লড়তে হবে। এই লড়াইয়ের জন্য আজকে সাধারণ পরিবার তো আইন সম্বন্ধে জানে না, আইন সম্বন্ধে বুঝে না, তার জন্যই এটাকে দ্বারস্থ হতে হবে। তো যাই হোক, আমাদের এই এপিডিআর সভা আপনারা এসেছেন, সফল করেছেন, খুব ভালো লাগলো। আমি বিশেষ বক্তব্য বাড়াবো না। তো লড়াইটা আমাদেরকে নিজে লড়তে হবে, এটা মনোবল আপনারা তৈরি করুন। কারণ দেখলেন তো 3 মাস 4 মাস 5 মাস থেকে জেল খাটছে ছেলেগুলো, এখন পর্যন্ত কোনো সুরাহা পাচ্ছে না। এর প্রতিকার কি করতে হবে আমাদেরকে ভাবতে হবে। সেই এপিডিআর এসছে, অবশ্যই এটা নিয়ে আমরা ভাববো, আর এটা নিয়ে আমরা যেখানে যেতে হয় যাব। আপনাদের সাথে আছি, আপনাদের সাথে আছি। আপনারা যদি আমাদের সাথে থাকেন শেষ অবধি আপনাদের সাথে আমরাও থাকবো। আইন প্রক্রিয়াটা আমরা আপনাদেরকে সাথে রেখে, সাথে থেকে সব জায়গায় পৌঁছে দেবো এবং আপনাদের সাথে আমরা যাব। এটা আমাদের এপিডিআর এর কাজ।
এবং যাক সাংবাদিক সাহেবেরা এসেছেন, তো আর বিশেষ বক্তব্য আমি রাখবো না। আমি জেলা সভাপতি, সন্তোষ শাখা সভাপতি হায়দার আলী, আর জেলা সম্পাদক। জেলা সম্পাদক হিসাবে এবং কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সহ সম্পাদক হিসাবে আমাদের একটা স্পষ্ট বক্তব্য এপিডিআরে আপনারা বিশেষত সাংবাদিকদের কাছে রাখতে চাই। আমরা শুধু যাদেরকে মিথ্যা মামলার অ্যারেস্ট করা হয়েছে সেটা প্রত্যাহারের দাবি করছি না, আমরা দাবি করছি অবিলম্বে ওয়াকফ সংশোধনী আইন বাতিলে। এইটা স্পষ্ট এই কনভেনশন থেকে আপনারা প্রচার করুন, কারণ ওয়াকফ সংশোধনী আইন মুসলিম ধর্মাবলম্বী সংখ্যালঘু মানুষের ধর্মাবলম্বীর যে সাংবিধানিক সংস্কৃতি পালন করার অধিকার তার উপর আঘাত। ওয়াকফ সংশোধনী আইন এতদিন পর্যন্ত যে রক্ষণাবেক্ষণ করেছিল সাধারণ মুসলিম পরিবারগুলো এই সম্পত্তি, তাকে কেড়ে নেওয়ার জন্য, কর্পোরেটের হাতে তুলে দেওয়ার জন্য একটা আঘাত। এপিডিআর অধিকার আন্দোলনের সংগঠন, গণতান্ত্রিক অধিকারের আন্দোলনের সংগঠন, বিলের শুরু থেকে আমরা এই প্রক্রিয়া সাথে ছিলাম, এখনো আছি। কিন্তু খুব দুর্ভাগ্যের বিষয়, ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে যখন গোটা রাজ্য জুড়ে আন্দোলন শুরু হলো, তখন এই মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে এই আন্দোলনকে আপ্রাণ চেষ্টা করলো দমানো, তার উপর দমন পীড়ন নামানো। যিনি বলছেন তিনি নাকি বিজেপি বিরোধী, তিনি বলছেন তিনি নাকি কেন্দ্রীয় সরকারের সমস্ত কালা কানুন বিরোধী, অথচ রাজ্যে যখন মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে তার অধিকারের আন্দোলন করছে, তখন সেই আন্দোলনকে দমন পীড়ন নামাচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। এটা স্পষ্ট ভাবেই আপনাদের বুঝতে হবে, এবং আমরা চাইছি এই সংবাদ মাধ্যমের মাধ্যমে এই বার্তা যাক। এটা সত্যি গতকালের যে ঘটনা, এটাতেও আমরা অবাক হয়ে গেলাম। এপিডিআর কোন রাজনৈতিক দলের কাছে ঠিকই বাধা নয়, ভোট এপিডিআর চায় না, এপিডিআর শুধু অধিকারের কথা বলে। কিন্তু তার মানে এই নয় যে যখন মুসলিম সংগঠনগুলো ঐক্যবদ্ধ ভাবে তার অধিকারের দাবি করবে, তখন তাদেরকে ধরে নিয়ে গিয়ে কারণে পুড়ে দেওয়া হবে, কেস দিয়ে দেওয়া হবে। গণতান্ত্রিক অধিকারের কথা বলবে, তখন তাদের তুলে নিয়ে যাওয়া হবে পুলিশ দিয়ে। এপিডিআর সম্পূর্ণভাবে এই বিরোধিতা করছে। এপিডিআর সম্পূর্ণভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারের বিকাশের পক্ষে। এপিডিআর কখনোই গণতান্ত্রিক অধিকারকে দমন পীড়ন করার পক্ষে নয়। তাই গতকালের ঘটনায় যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এই রাজ্যে, এপিডিআর সম্পূর্ণভাবে তার বিরোধিতা করছে। এরপর বক্তব্য রাখবেন তিনি, আসুন। ইনার পর আমাদের সভার শেষ বক্তা এবং বক্তব্য রাখার পর শেষ বক্তা আমাদের এপিডিআর জঙ্গিপুর শাখা একনিষ্ঠ কর্মী এবং জেলা কমিটির মেম্বার জাকির হোসেন। আসসালামুয়ালাইকুম। বলছিলাম যে এবারে যেটা সামিল হই না, সেদিন আমার সঙ্গে খারাপ ফেলেছি, থানা নিয়ে আবার 3টের সময় বাইরে ছিল। এবার বিয়ে বাড়ি যেত, বিয়ে বাড়ি যাওয়ার গাড়ি আনতে গিয়েছিল। গাড়ি আনতে গিয়ে ওখানে মায়ের গাড়ি ছিল, ওখানে গাড়ি নিয়ে গেছে। আবার 22 তারিখ মতো চলেছে, 22 তারিখ মানে সাম থেকে সবাই গেছে, বিএসএফ গেছে, এমন করে মানে হুমকি দিচ্ছে। আমি বলছি আমাকে বলছে তোকে তুলে নেবো, আর গরিব মানুষ দেখেন আমরা অনেক কষ্ট করে ব্যবসা কাজ করেছিলাম, কিন্তু ব্যবসা বেকার হয়ে গেল।
কি করে খাই বলেন? খাবো কি করে? কি করে খাবো? ব্যবস্থা বেকার হয়ে গেল, নষ্ট হয়ে গেল। গরিব লোক আমরা, অত বড় লোক লাই পয়সা গেল না, খেলে খাই। কি করে খাবো বলে দেয়? কি করে খাওয়া যায়? আমার পরিস্থিতি কি হবে? পরিস্থিতি অনেক খারাপ আছে জানেন। টিয়ার কোনো কিছু বলা যায় না। ওদেরকে আনবো কি করে? আপনাদেরকে মানে এটা ব্যবস্থা করতে হবে। কি করে করবেন দেখেন করে। আবার কেসের ওপরে কেস চাপিয়ে দিচ্ছে। 3 মাস পরে আবার জামিনের টাকা এসেছে, আর 8টা চাপিয়ে দিচ্ছে, 8টা চাপিয়ে দিচ্ছে। 5টা, 6টা, 7টা, 8টা কেস। কিভাবে মানুষ বের হবে মানে? 4.5 মাস হয়ে গেল, এখন অব্দি কোনো খবর নাই। উকিলকে বলছে যে উকিল বলছে আমরা করতে পারবো না, উকিল বলতে পারবে না। কি না কেউ কিছু বলতে পারবে না। কে বলতে পারবে বলে? কাকে বলবো বলে? কোথায় যা বলবো? কার সামনে কথাটা বলবো বলে? কিছু তো বলতে পারি না, কাকে বলবো? ঠিক আছে, যাকে গ্রেফতার করেছেন নাম কি? আমার স্বামীকে। কি নাম? সৈয়দ আহমেদ। আর আপনার নাম? আমার নাম জ্যোতি খাতুন। 12 নম্বর কান্তিতলা কামার। কিসের ব্যবসা ছিল? ক্যাটারিংয়ের ব্যবসা। বিয়ে বাড়ি মানে রান্না বান্না। ক্যাটারিং। ঠিক আছে। আপনাদের একটা তথ্য বিশেষভাবে আপনাকে দিতে চাইছি। তথ্যটা শুনলে আপনারা একটু অবাক হয়ে যাবেন। আমরা জেলবন্দির একটা তথ্য আপনাদের সামনে রাখি। এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গে যত জেলবন্দি আছে তার মধ্যে সব থেকে বেশি বন্দির সংখ্যা হচ্ছে মুসলিম। এনারা কারা? বেশিরভাগই সাধারণ গ্রামের লোক। অভিযোগ কি? বেশিরভাগই এলাকায় বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করার জন্য পাখিকে সহ বিভিন্ন কেসে ফাঁসানো হচ্ছে। ইউএপি দ্বারা সব থেকে বন্দী পশ্চিমবঙ্গে কারা? মুসলিম বন্দী। ফরাক্কার আন্দোলনে আপনারা জানেন আদানি কোটা থেকে তাপবিদ্যুৎ কেন্দ্র করবে বলে ফরাক্কাতে 4 লক্ষ এক্সটেনশন তার নিয়ে যাচ্ছে। সেখানে যাদের উপর আক্রমণ নেমে এসেছিল পুলিশের, যে মহিলাগুলোকে কেস দিয়েছিল ইমামনগরে, প্রত্যেকটি হচ্ছে মুসলিম মহিলা। 5টি গ্রামের যারা লড়াইয়ে অংশগ্রহণ করেছিল, এই 5টি গ্রামের লোকই হচ্ছে মুসলিম। এই ছবিটা আপনাদের সামনে থাকার দরকার যে আস্তে আস্তে কিভাবে এই যে হিন্দু মুসলিমের ঐক্যকে ভেঙে মুসলিম মানুষদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দেওয়া হচ্ছে। তার প্রত্যেকটি আন্দোলন, অধিকারের আন্দোলনকে দমন পীড়ন করা হচ্ছে। ভারত রাষ্ট্র এবং ভারত রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী প্রত্যেকটি সরকার এই কাজটা করছে সুনিপুণ ভাবে। এরপর আলোচনা করবে জাকির হোসেন। ওই নীতি বলার পর বলো, আসুন আসুন। আসসালামু আলাইকুম। আমি ঘুরতে যাই যে আমার ছেলেটা জেলে লেবার কাছে তারপর কিছু করে যার কাছে কেউ বলে ছেলেটা যদি না ছাড়া দেয়, আমাকে ওষুধ আছে, সুগার আছে, থাইরয়েড আছে, প্রেসার আছে, ওষুধ তারপরে আমার ছেলে গেছিল বাড়ির দিকে, আর ওখানে ছবি চলে এসছে, বাড়িতে করেছে দিল্লির কাজ করে আমার ছেলে, ওখান থেকে ধরে নিয়ে গেছি একটা দিনে। হাতটা পেয়েছিল পয়সা, মোবাইল সময় রেখে দিয়েছিল, তাকে দিলে পয়সা থাকে। তারপরে এই মাঝে রেখেছিল ছবি, ওখান থেকে পুলিশ এসে আমাকে বাড়ি কাগজ সব রেখেছে স্যার, কিচ্ছু পাইনি। আমার ছেলে বাড়িতে কিচ্ছু পাইনি। তারপর 7টা কেস দিয়েছে ছেলেকে। ওর তো কেস দিবে, আমার কত পয়সা পাবো? যে ছেলে পুলিশের ছাড়বো কেস করছে আমরা ওষুধ বিলি বাঁধছি, 500 টাকা ওষুধ খাচ্ছি, ছেলে পুলিশে কেস দেখতে হবে, আমরা কিচ্ছু পাই। আপনারা কিছু করতে হবে।
চাই না, আমাকে ছেলেটাকে কোথায় বাড়ি? ছেলের নাম কি? রন্তু মোল্লা। কোথায় বাড়ি? 11 নম্বর বাড়ি। হ্যাঁ, 11 নম্বর। বলছিলাম কাছে জানি বলে আমার হাতে কিছু উঠতে কিছু করছে, কোনো পারবো না, 7 লাখ টাকা দিয়ে দিচ্ছে। কে করবে? যাই কিনতে কে করবে? আমরা পারবো না করতে বসতে পারবো। ওই জন্য আমরা ছেলেকে বাইরে করে চাই, আর কিছু চাই না। আপনাদের কাছে জিজ্ঞাসা আছে না? আচ্ছা, এরপর বক্তব্য রাখবে, আলোচনা করবে, সংক্ষিপ্ত আলোচনা আজকের পরিস্থিতি এবং এই ওয়াকআপ আন্দোলনের সঙ্গে সম্পর্কে এপিডিআর এর কর্মী, জেলা কমিটির মেম্বার, জঙ্গিপুর শাখা একনিষ্ঠ কর্মী জাকির হোসেন। উপস্থিত আজকের সভা সঞ্চালক শ্রদ্ধেয় ভাই রাহুল চক্রবর্তী, উপস্থিত আছেন এপিডিআরের কর্মী নেতৃত্ব বর্গ এবং আজকে ভিকটিম পরিবারের সদস্যরা। আজকে একটি কথার উদাহরণ দিয়ে আমি বক্তব্য দিতে চাইছি যে আমাদের দেশ যখন পরাধীন ছিল সেই সময় অনেক রাজমন্দির, মানে ব্যক্তি স্বার্থে নয়, দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, সমাজের মানুষের জন্য আন্দোলন করার জন্য, কথা বলার অধিকার, খাওয়ার অধিকার, বেঁচে থাকার অধিকার, রুটি কাপড়া মাকানের অধিকার নিয়ে যারা কথা বলতো সেই সমস্ত মানুষেরা জেলবন্দি হয়েছেন, অনেকে হয়েছেন। তো একজন কবি যাকে আমরা সবাই চিনি, নজরুল ইসলাম, অনেক কবি সাহিত্যিকরা জেল খেটেছেন, তার মধ্যে নজরুল ইসলাম একজন। তাকে প্রথমে যখন এই ব্রিটিশদের বিরুদ্ধে কলম ধরার জন্য অ্যারেস্ট করা হলো, প্রথমে আলিপুর সেন্ট্রাল জেল, তারপর সম্ভবত মহারাষ্ট্রের কোনো একটা জেল, তারপর নিয়ে আসা হয় হুগলি জেলে। এবং হুগলি জেলে নজরুল ইসলাম অনশন করেছিলেন, তার বের হচ্ছিল না। তো সেই সময় চিত্তরঞ্জন দাশবন্ধুর স্ত্রী তাকে দেখতে গিয়েছিলেন। অনেক মানুষ রিকোয়েস্ট করেছিলেন যে নজরুল, তোমার মতো লেখকের প্রয়োজন আছে আজকের জামানায়, তুমি অনশন তুলে নাও এবং তোমার বেঁচে থাকার প্রয়োজন আছে, তুমি নিজেকে শেষ করো না। তো কারোর কথায় অনশন ভাঙেনি। পরবর্তীতে ছেলের মতো ভালোবাসত দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্ত্রী। চিত্তরঞ্জন দাসের স্ত্রী হুগলি জেলে গিয়ে মানে উকি ফুলকি মেরে নজরুল ইসলামকে বলতে চেয়েছিলেন, তার ডাক নাম ছিল দুরু, যে দুরু তুমি অনশন ভেঙে দাও, তোমার মতো লেখকের, তোমার মতো কবির বড় প্রয়োজন আছে। আমি এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে ব্রিটিশদের জেলখানায় বাইরে থেকে কথা বলার মতো সুযোগ ছিল, বন্দীদের অধিকার ছিল আন্দোলন করার, মানুষের অধিকার ছিল আন্দোলন করার। আর এই অধিকার ছিল বলে ব্রিটিশদেরকে নাস্তানাবুদ করে 1947 সালে দেশ ছেড়ে আমাদেরকে স্বাধীনতা দিতে বাধ্য হয়েছিল। আর আজকে আমাদের স্বদেশী শাসক আমাদের কথা বলার অধিকার কেড়ে নিচ্ছে। আজকে জেলখানার নাম দেওয়া হয়েছে সংশোধনাগার, জেলখানার নাম আর জেলখানা নেই, শুধুমাত্র নাম প্লেটটা পাল্টানো হয়েছে। আর ভিতরে অমানুষিক নির্যাতন, যেগুলো মুখে বলে বর্ণনা করা যাবে না। আমার গ্রামে একজন 14 দিন জেল খেটে এলো, আমি শুনেছিলাম যে সেন্ট্রাল জেলগুলোতে ভালো খাবার দাবার দেয়। তাকে বললাম যে খাবার দাবারটা অবশ্যই বলো না ভাই, ও খাবার খেয়ে মানুষ, আমি বাড়িতে যে গরু ছাগলটাকে যে খাবারটা দিই, সেই গরু ছাগল ওই খাবারটা খাবে না। তাহলে আজকে ক্ষুদিরাম, ভগৎ সিং,
আশফাকুল্লাহ, এই সমস্ত ফ্রিডম ফাইটাররা রক্ত দিয়ে স্বাধীন করলো আমাদের দেশকে। আর আমাদের দেশের শাসক গোষ্ঠী আন্দোলন করার জন্য ধরে নিয়ে যাওয়া হবে, আর পৈশাচিক অত্যাচার তাদের উপর চালা হবে। আর আমরা কথা বললে, কথা বলার জন্য জড়ো হলে আমার থানার পুলিশ, রঘুনাথগঞ্জ থানার পুলিশ, শমশেরগঞ্জ থানার পুলিশ হোটেল মালিককে এসে বলবে পিডিআরকে ভাড়া দেবে না, লজ ভাড়া দেবে না। কোন জায়গায় পাবলিক মিটিং করলে বলবে এখানে করতে দেওয়া হবে না, যার দখলে জায়গা আছে তাকে মানা করে দাও, হুইপ জারি করে দেওয়া হয়। আমি বলবো ওয়াকফ আন্দোলন করতে গিয়ে আজকে যারা জেল খাচ্ছেন, আমার কাছে তারা চোর নয়, আমার কাছে তারা বাটপার নয়, আমার কাছে তারা মহান ব্যক্তি, এক একটা মহান ব্যক্তি। তারা সরকারকে বলতে চেয়েছে যে সরকার প্রশাসন, তুমি আমাদের সম্পত্তি চুরি করছো, তুমি চোর। আর ঘুরিয়ে শাসক আমার গলা ধরে জেলে ভরে দিল। আমি রেসপেক্ট করি ওই সমস্ত ভাইরা যারা জেল খাটছেন, তাদেরকে মহান স্রষ্টা উত্তম বদলা দিবেন। আমি বলবো মুর্শিদাবাদের মানুষ, শমশেরগঞ্জের মানুষ, মিডিয়ার মাধ্যমে আশা করি পশ্চিমবঙ্গের বাংলাভাষী সমস্ত মানুষের কাছে এই বার্তা যাবে। এই শাসকের চোখরাঙানি থেকে ঘরে ঢুকে গেলে আরো বিপদ অপেক্ষা করছে। যেটা আসামের মাটিতে ঘটছে, গুজরাটের যে বাংলা কলোনিকে গুড়িয়ে দেওয়া হয়েছে, দিল্লিতে বাংলা কলোনিকে গুড়িয়ে দেওয়া হয়েছে, বাংলাভাষী মানুষদের উপরে যে অত্যাচার চলছে, এই ভয়াবহতার কথা চিন্তা করে আজকে কারো ছেলে জেল খাচ্ছে, আজকে কারো স্বামী জেল খাচ্ছে, আজকে কারো পোতা জেল খাচ্ছে। আপনাদেরকে আরো কুরবানি দেওয়ার জন্য তৈরি থাকতে হবে, কি বলেন? আজকে তৃণমূল তুমি বুঝাচ্ছ এপিডিআর এর মিটিং এ গেলে ওরা জেল থেকে বেরোবে না। আমি তৃণমূল নেতাদেরকে বলতে চাই, তোমরা যে এত বড় নেতা, আজকে তাদের নামে যে চার্জশিটে ভয়াবহ আইনগুলো দেওয়া হয়েছে, ধারাগুলো দেওয়া হয়েছে, এই ভয়াবহ ধারাগুলো কেন দেওয়া হবে? এই প্রশ্নের উত্তর আছে নেতাজি। আজকে শিল্পপতি বড় বড় নেতা আজকে এখানে আছেন, খলিলুর রহমান সাহেব আছেন, এখানে আরো নেতারা আছেন, তাদের নামে অযোগ্য ধারায় চার্জশিটে কেন অযোগ্য জামিন অযোগ্য ধারাগুলি দেওয়া হলো? তোমরা কিছু বলতে পারলে না কেন? আজকে যারা আপনাদের কাছে বলবে যে তোমরা যদি আন্দোলন করো তো তোমাদের ছেলেগুলো থেকে যাক, আপনাদেরকে বলছি যে আপনি তাদেরকে বলুন যে আমাদের স্বামী গেছে থাক, আমরা জামিন চাই না। কেননা বলছি যে চার্জশিট হয়ে গেছে, এরপরে আর কিছু করতে পারবে না। যেটুকু আপনাদের ক্ষতি করার, ভালো করে শুনুন, যেটুকু আপনাদের ক্ষতি করার এই তৃণমূলের নেতারা, রাজনৈতিক নেতারা করে দিয়েছে। আর এপিডিআর আপনার কাছে ভোট চাওয়ার জন্য, ভোট নেওয়ার জন্য আজকে ডাকেনি, আপনাকে সঠিক আন্দোলনটা করার জন্য। যে কথাটা বুঝাতে চাইছে এপিডিআর, যে ইংরেজদের আমলে আমার কথা বলার অধিকার যেমন ছিল, একটা বন্দি দশার জেল বন্দীদের যে অধিকার ছিল, আজকে মানুষের যে অধিকার ছিল, তার চাইতেও ভয়ঙ্কর হচ্ছে আমাদের দেশীয় সরকার। এর বিরুদ্ধে আমরা যদি কথা না বলি, আমাদের স্বামী ছেলেগুলোকে কুরবানি না করি, এই অত্যাচারের হাত থেকে রক্ষা আমরা পাবো না। আজকে এই আহ্বান জানাচ্ছি, আজকে ভয়ে ঢুকে গেলে রবীন্দ্রনাথের সেই অমর যে কথা, যার ভয়ে ভীত তুমি, সে অন্যায় ভীরু তোমার চেয়ে, যখনই জাগিবে তুমি তখনই সে পালাইবে ঢেউ। আমরা যদি এই অন্যায়কারীদের বিরুদ্ধে বাইরে না বেরিয়ে, কথা না বলে আমরা ঘরে ঢুকে যাই, আমাদের উপর আরো রাষ্ট্রীয় নিপীড়ন, বঞ্চনা, আরো অত্যাচারের স্ত্রীগুলার আরো বাড়বে। এতে এখান থেকে মানে লড়াই করা ছাড়া আর কোন রাস্তা আমি দেখছি না। অতএব
আমাদের জীবনশৈলী, আমাদের জীবন প্রণালী যদি দেখেন, আমাদের জন্ম প্রণালী যদি দেখেন, সংগ্রাম দিয়ে, লড়াই দিয়ে, আমরা যখন মাতৃগর্ভে এসেছিলাম তখনও লড়াই ছিল, বাঁচার লড়াই ছিল। আমার অনেক মাতৃগর্ভে অনেক লড়াই করে আমি পৃথিবীতে এসেছি। এর মানে এই নয় যে আমাকে শুধু সুখে থাকতে হবে। মানুষের অধিকারের জন্য আজকে আমি এখানে বক্তব্য দিচ্ছি, আমি বাড়ি ফিরে যাব তার কোনো গ্যারান্টি নেই। আমাদের একজন প্রিয় সাথী বন্ধু, তার নামে কেস হয়েছে। এখানে যারা অনেকে আমার সাথে মানে যুক্ত, একসাথে কাজ করি, অনেকের নামে কেস আছে, জামিন অযোগ্য ধারায় কেস আছে, তারপরেও আপনার অধিকারের জন্য কথা বলছে। শুধু ভাববেন না যে আপনাদের ছেলে স্ত্রী, আপনাদের স্বামী ছেলেদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। সবারই জীবনে ভয় আছে, তারপরেও রাষ্ট্রীয় শাসকের চোখে চোখ রেখে কথা বলতে হবে। তারা যখন রাষ্ট্র ক্ষমতায় যায়, তারা তখন ভুলে যায় মানবাধিকারের কথা, একটা মানুষের অধিকার কি আছে এ কথা তারা ভুলে যায়। যার কারণে আপনাদের মতো মায়েদের মতো, আপনাদের মতো ভোটের মতো তারা বলতে পারে, যাও এখান থেকে চলে যাও, আমাদের কিছু করার নেই। কিছু করার নেই মানে তোমাকে ভোট দিয়ে নেতা নির্বাচন করেছে, তোমার কিছু করার নেই। তুমি যদি কথাই না বলতে পারো, তাহলে তুমি এমএলএ হয়েছো কি করতে, এমপি হয়েছো কি করতে? যারা নির্দোষ ব্যক্তি, এখানে আমি মনে করি যে ওয়াকাফ আন্দোলন যারা করছিল তারা কারো ঘর ভাঙেনি। এখানে এপিডিআর সহ একাধিক মানবাধিকার সংগঠনের রিপোর্ট আমি পড়েছি, তাতে স্পষ্ট হয়েছে যে অনেক হিন্দু ভাইদের যাদের ঘর বাড়ি ভাঙা পড়েছে, তাদের মুখ থেকে যে এখানকার মুসলমানরা খুবই ভালো, আমাদের পাশে সুখে দুঃখে দাঁড়ায়, তারা আমাদের ঘর ভাঙতে পারে না। তো কে ভেঙেছে? আমরা কাউকে চিনি না। মুখে গামছা দেওয়া ছিল, অনেকে কোনদিন দেখিনি এরকম ব্যক্তি, তবে বাইরে থেকে লোক নিয়ে আসা হয়েছিল, এটা স্পষ্ট। সরকারি মানবাধিকার সংগঠনগুলি এখানে তারাও করেছে, ইনভেস্টিগেশন করেছে, কিন্তু সেই রিপোর্ট বাজারে আসেনি, মানুষকে জানানো হয়নি। কিন্তু আমরা এপিডিআর এবং আরো কিছু সংগঠন তারা নিজেদের দায়িত্বে যে তথ্য অনুসন্ধান করেছে, তাতে স্পষ্ট ভাবে একদম প্রমাণিত যে এলাকার মানুষেরা, ওয়াকাফ আন্দোলনকারীরা কোন হিন্দু ভাইয়ের বাড়ি ভাঙেনি, মন্দির ভাঙেনি। যারা ভেঙেছে তারা বহিরাগত। এবং এখানে প্রথম দিন যেমন হিন্দু ভাইদের ঘর বাড়ি ভাঙলো, দ্বিতীয় দিন পুলিশের সাক্ষাতে মুসলমানদের দোকানপাট ভাঙলো। তো পুলিশ কি করছিল? এই প্রশ্নগুলি আপনারা করুন নির্ভয়, এবং বেরিয়ে আসুন ওই সমস্ত নেতাদের প্রলোভন থেকে। যদি তারা বাঁচাতে চাইতো তাহলে পরে আজকে চার্জশিটের আগে ওয়াকাফ আন্দোলনকারীদেরকে জামিন দিল। আমি আর বক্তব্য দীর্ঘায়ু করছি না, বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। এপিডিআর আরো দীর্ঘজীবী হোক এবং প্রত্যেকটা কর্মযজ্ঞকে আপনারা সঙ্গে দিয়ে মানুষের অধিকারে আদায়কে সফলমণ্ডিত করবেন, এই আশা রেখে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আপনাদের যারা সাংবাদিক বন্ধু এসেছেন, কয়েকটা ইনফরমেশন দেওয়ার আছে। আমি বারে বারে ইনফরমেশন গুলো আপনাদের সামনে রাখছি। এপিডিআর যখন তথ্যানুসন্ধান করে এই জঙ্গিপুর, সুতি এবং শামসেরগঞ্জে, তখন কয়েকটা বিষয় সামনে আসে। যে চটিকড়া বিএসএফ, এখনো পর্যন্ত এই চটিকড়া বিএসএফ কেউ অ্যারেস্টেড হয় কেন? অ্যারেস্টেড হলো কারা? এখানকার মা বোনরা পরিষ্কার অভিযোগ করলো, আমাদের বাড়ির লোকেরা যারা এই আন্দোলনে সেভাবে যুক্ত ছিল না, এলাকার ঘটনা দেখতে গেছে, তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, বিভিন্ন কেস দেওয়া হয়েছে। চটিকড়া বিএসএফ কিন্তু অ্যারেস্টেড হলো না। অ্যারেস্টেড হলো না, এখানকার লোকরা বারবার অভিযোগ করেছে, মুখ্যমন্ত্রী নিজে এসে অভিযোগ করেছে যে বিজেপি আরএসএস এর চক্রান্ত।
আমাদের প্রশ্ন যে বিজেপি আরএসএস এর চক্রান্ত যদি হয়, তাহলে যে 787 জনকে অ্যারেস্ট করা হয়েছে এখনো পর্যন্ত আনন্দবাজার পত্রিকার তথ্য অনুযায়ী, তাহলে এই 787 জনকে যে অ্যারেস্ট করা হয়েছে তার মধ্যে 99% মুসলিম কি করে হলো? কেন মুসলিমরাই কি এলাকায় এলাকায় গিয়ে বিএসএফ এর ড্রেস পরে চটি পরে তাদেরই বাড়ির ছেলেকে মুসলিম ভাইদেরই গুলি করেছে? এই প্রশ্নটা আমরা আপনাদের সামনে রাখছি। মুখ্যমন্ত্রী বলছে বিএসএফ আরএসএস বিজেপি চক্রান্ত, তাহলে কেন যদি আরএসএস বিজেপি চক্রান্ত হয় তাদের কোন নেতৃত্ব অ্যারেস্টেড নয় কেন? আসলে এই পুরো বিষয়টা থেকে এপিডিআর যেটা অনুধাবন করেছে, আপনাদের সামনে স্পষ্টভাবেই এই অনুধাবনটা নিয়ে আসতে চাইছি। আমাদের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টেও আমরা দেখেছি যে এই ওয়াকআপ আন্দোলনটাকে নষ্ট করা হয়েছে। মানুষ যখন গণতান্ত্রিক অধিকারের রাস্তায় নেমেছিল তখন তাকে নষ্ট করার জন্য একটা চক্রান্ত করা হয়েছে, এবং এই চক্রান্তে শুধুমাত্র কোন পুলিশ দায়ী নয়, পুলিশ দায়ী, নেতা দায়ী, বিজেপি আরএসএস দায়ী, মুখ্যমন্ত্রী স্বয়ং পুরো রাষ্ট্রীয় প্রক্রিয়াটা দায়ী যে যেন তেন প্রকারণ ওয়াকআপে এই যে আন্দোলন, গণতান্ত্রিক অধিকার আন্দোলনটাকে আমি নষ্ট করব এবং দোষ দেব জনসাধারণের ওপর যারা আন্দোলন করে। এটা আমাদের অনুধাবন আপনাদের সামনে রাখলাম। আপনারা যেভাবে হোক বিচার বিশ্লেষণ করবেন। এখানে দিদিদের অনেকক্ষণ থেকে বসে আছে, অনেক দূর থেকে এসেছেন, আপনারা তাদের বক্তব্য শুনলেন। আশা করব তাদের বক্তব্যকে আপনারা সামনে নিয়ে আসবেন এবং এখানে যারা উপস্থিত হচ্ছেন এই প্রস্তাবনার সাথে যেহেতু সকলের সহমত হয়েছে, আমরা এই প্রস্তাবনা অনুযায়ী আপনাদের সামনে আপনাদের এখানে একটা অবস্থান করব মিথ্যামামলা প্রত্যাহারের দাবিতে, জঙ্গিপুরেও একটা অবস্থান করব মিথ্যামামলা প্রত্যাহারের দাবিতে। সাথে সাথে আপনাদের এটা জানিয়ে যায় আজকে এই সভাটা অনেকদিন আগে থেকে ঠিক হচ্ছে। আপনারা জানেন আইন অনুযায়ী ভারতীয় যে আইনের ধারা এখনো বিএনএস পর্যন্ত, সে অনুযায়ী ঘরে সভা করতে গেলে কোন পুলিশের পারমিশন লাগে না। অথচ এই সভা শুরু করার আগে আমাদের কাছে খবর এলো এই হোটেলের মালিকের কে বলা হচ্ছে যাতে এই সভা করতে না দেওয়া হয়, কিন্তু তিনি এটা আমাদের আগে জানাননি। সভা একদম শুরুর সময় জানিয়েছেন। আমরা উনাকে বললাম এটা কোনো আইনে নেই, যারা আপনাকে এই কথাগুলো বলছে তাদেরকে আমাদের সাথে কথা বলতে বলুন, আমরা সভা করছি, উনাদের আসতে বলুন, কথা বলতে বলুন। আপনি এই ব্যাপারে অন্তত নির্দ্বিধায় সভা করার ক্ষেত্রে কোনো বাধা আপনি তৈরি করেন না, কারণ এই ব্যাপারে প্রশাসনের কিছু করার নেই, তার আইনে এই জায়গাটা নেই যে ঘরের মধ্যে সভা আটকে দিতে পারবে। এটাও আপনাদের জানিয়ে রাখলাম। সবাইকে আরেকবার আমাদের দাবিগুলো আপনাদের সামনে শুনিয়ে দিই। এই কনভেনশনের দাবি অবিলম্বে তদন্ত সাপেক্ষে গ্রেপ্তার করা সমস্ত অভিযুক্তদের নিঃশর্তে মুক্তি দিতে হবে। জঙ্গিপুর শামশেরগঞ্জ, সুতি ও ধুলিয়ানে পুলিশের দেওয়া মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। যতদিন না মিথ্যা মামলা প্রত্যাহার করা হচ্ছে ততদিন অভিযুক্তদের জামিন প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করতে হবে। এই দাবিতে আমরা আমাদের সাধ্যমত যতটুকু অধিকার আন্দোলন করা যায় আমরা চালাবো। এবং এখানে যে দাবিটা হলো উকিল সম্পর্কে, অবশ্যই এপিডিআর এর ব্যাপারে ভেবে দেখবে, চেষ্টা করবে এমন লয়ারকে যুক্ত করার যাতে এই জামিন পাওয়ার প্রক্রিয়াটা দ্রুততার সাথে হয়। ধন্যবাদ
আপনাদের সকলকে।